এই ফাজিল, বারবার আমার ওইখানে হাত দিচ্ছ কেন? তোমাকে কতবার বলেছি আমার রুমে ঢুকলে এমন ফাজলামি করবে না। যাও, নিজের রুমে যাও। উফ, চুপ করো তো, কাছে আসতে দাও। তোমাকে আদর করতে ইচ্ছে করছে খুব। কথাটা বলে আদিত্য রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে রিয়া আদিত্যর স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আদিত্যর থেকে নিজেকে ছাড়াতে লাগলো আর বলল, ইস, আদিত্য, ছাড়ো, ভালো লাগে না। বিয়ের আগে এইসব আর করো না তো। তোমার যে এই অবস্থা, কখন যে আমার পেটে বাবু চলে আসবে কে জানে। আসলে আসুক, সমস্যা কি? তোমাকে তো আমি বিয়ে করব, তাই না? বিয়ে করব জন্য এত কাছে আসি, না হলে কি তোমার কাছে আসতাম? বিয়ে যখন করো তখনই এইসব করো, এখন ছাড়ো। ধ্যাত, আদর করতে দাও তো। রিয়া আর কিছু বলার আগে আদিত্য রিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। আস্তে আস্তে আদিত্য রিয়াকে খাটের কাছে নিয়ে গিয়ে ঠাস করে খাটের উপরে ফেলে দিয়ে রিয়ার দুই হাত চেপে ধরে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে দুইজন হারিয়ে যেতে লাগলো। সুখের সাগরের হঠাৎ করেই আদিত্যর ফোনটা বেজে উঠল। আদিত্য রিয়ার উপর থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। রিয়া আদিত্যকে বলল, কে কল দিয়েছে? আম্মু কল দিয়েছে, চুপ করে থাকো, কথা বলো না যেন। রিয়া চুপ হয়ে থাকলো। আদিত্য কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছস? ভালো আম্মু। ভাইয়া আব্বু কেমন আছে? সবাই ভালো আছে। তোর তো কোনো খোঁজ খবর নাই। আর তো 1 মাস আছে পরীক্ষায়, তাই পড়া নিয়ে বিজি থাকতে হয়। রেজাল্ট খারাপ হলে তো তোমরা আবার আমাকে ছাড়বে না। তাই বলে কল দিবি না? কল দিয়ে কি হবে? আমি তোমাদের সন্তান নাকি? আমাকে ভালোবাসলে কি আমাকে লন্ডন একা পাঠিয়ে দিতে নাকি? একটা থাপ্পড় দিব, সব সময় এক কথা। ভালোর জন্য তো পাঠাইছি নাকি? আর তোর যদি অসুবিধা হয় তাহলে এক কাজ কর, পরীক্ষা শেষ করে বাংলাদেশে চলে আয়। যাও যাও, আর যাব না। এখন আসবি না কেন? তুই না আমাদের ছেলে না, তাই তোকে দূরে পাঠিয়েছি। তাহলে চলে আয় এখানে। উফ, মজা করছি, এত রাগও কেন? একটু কি মজা করাও যাবে না নাকি? ফাজিল ছেলে একটা। খাবার খাইছস? না, তুমি খাইছো? আচ্ছা, খাবার খেয়ে নে আর মাঝে মাঝে কল দিস। চেষ্টা করব। যাই হোক, ভালো থাকো আম্মু, আল্লাহ হাফেজ। আদিত্য ফোনটা রেখে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে থেকে রিয়ার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। রিয়া আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, তুমি প্রতিবার আন্টিকে রাগিয়ে দাও কেন? এক কথা সেই 1.5 বছর ধরে শুনে আসছি। আরে ধর, কি করব? আম্মুকে রাগাতে ভালোই লাগে, তাই বলতে ভালো লাগে। আর প্রথমে রাগ হয়েছিল, এসএসসি পরীক্ষা শেষ করতে না করতে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। রাগ উঠবে না কার? অনেক খারাপ লাগছে প্রথম প্রথম, বাট 5 মাস পর তোমার সাথে পরিচয় হলো। আস্তে আস্তে এত দূরে চলে এসেছি দুইজন, এখন আর খারাপ লাগে না। তোমার সাথে সারা জীবন পার করে দিতে পারবো এখানে। তাই? আচ্ছা আদিত্য, তোমার ফ্যামিলিকে আমার কথা কেন বলো না? কি বলবো? তুমি কি পাগল হইছো? আব্বু এখানে আমাকে একা থাকার জন্য এই বাসাটা ভাড়া করে দিয়েছে। এখন যদি শুনে একটা মেয়ের সাথে রুম শেয়ার করি, তাহলে তো আমাকে খুন করে ফেলবে। সব বুঝলাম। তোমার ফ্যামিলিকে দেখার খুব ইচ্ছে জাগছে, বাট পিক দেখাতে বললে দেখাও না। আরে বাবা, আমার কাছে তো পিক নাই। তোমাকে তো বললাম, এখানে প্রথম প্রথম আসলে আমার ফোন চুরি হয়ে যায়, তারপর থেকে সব নতুন কিনে নিয়েছি। এবার তো দেশে যাবে পরীক্ষা শেষ হলে, তখন বাসায় গিয়ে পিক তুলে আমাকে পাঠাবে। আচ্ছা দিব, এখন আর একটু আদর করি, আসো। দূর, আর না, রান্না করতে হবে না নাকি? আর আজ না ছুটির দিন? তুমি না আমাকে বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে? যাবো তো। আচ্ছা থাকো তাহলে, আমি গোসল করে নেই, তুমিও যাও গোসল করতে। আদিত্য কথাটা বলে রিয়ার ঠোঁটে হালকা করে কিস করে ও রুমে চলে গেল। রিয়া আদিত্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপরে উঠে ওয়াশরুমে চলে গেল। আদিত্য ওর রুমে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আদিত্য গোসল করে রান্নাঘরে চলে গেল। আদিত্য সব কিছু কাটাকুটি করতে লাগলো। রিয়া গোসল করে এসে দেখে আদিত্য কাজ করছে। রিয়া আদিত্যকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, অনেক কাজ করছো তুমি, এখন যাও, আমি বাকিটা সামলে নিব। আচ্ছা, বাট আমি একটা কাজ করি। কি কাজ? আদিত্যকে লজ্জা মাখা দেখে রিয়া বুঝতে পারলো আদিত্য কি করবে। রিয়া হেসে বলল, ফাজিল ছেলে, এতক্ষণ ধরে আদর করলে, এখনো তো তোমার আদর করতে মন চাচ্ছে? কি করব? তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। তুমি রান্না করো, আমি তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকি। ওকে মহারাজ, না করলে তো আর শুনবেন না, তার থেকে ধরেন।
রিয়ার কথা শুনে আদিত্য হেসে দিল। তারপর পিছন থেকে রিয়ার কোমরে 2 হাত দিয়ে ধরতেই রিয়া কেঁপে উঠল। আদিত্য রিয়ার ঘাড়ে নাক গুজে দিয়ে রিয়ার শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আর এদিকে রিয়া নিজের কাজ করতে লাগলো আর আদিত্যর দুষ্টুমিগুলো অনুভব করতে লাগলো। আদিত্য রিয়াকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়ার সাথে সাথে বলল, উফ জান ছাড়ো আর না, এখন কাজ শেষ করতে দাও, না হলে তরকারি সব পুড়ে যাবে। পুরো তরকারি খেতে ভালো লাগে না কিন্তু। আরে ধুর, পুরা তরকারি মজা লাগে, আমার কাজ করতে দাও তো, এত কথা বলো না। উফ। রিয়া আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 2 হাত কোমরে রেখে নাক ফুলিয়ে রাগী লুক নিয়ে বলল, এখান থেকে যাবে? পুরো তরকারি অনেক ভালো লাগে তাই না? কানের নিচে কয়েকটা থাপ্পড় মারলে বুঝতে পারবে কোনটা কেমন লাগে। যাও এখান থেকে। উফ জান, এমন করো কেন? একটু তো আদর করি, তাই বলে তুমি এমন রেগে যাবে? রাগ করে না জান, আসো আদর করি। আদিত্য রিয়াকে আবার ধরতে যাবে, সাথে সাথে রিয়া খুন্তি নিয়ে আদিত্যকে মারতে নিবে। সাথে সাথেই আদিত্য দৌড়ে পালিয়ে গেল। রিয়া খিলখিল করে হাসতে লাগলো। রিয়া আবার নিজের কাজে মনোযোগ দিল। আদিত্য রুমে গিয়ে ফেসবুকিং করতে লাগলো। তখনই আদিত্যর বন্ধু রাকিবের কল আসলো। আদিত্য কল রিসিভ করতেই রাকিব বলল, কি রে মাম্মু, কেমন চলছে দিনকাল? একদম ফার্স্ট ক্লাস। একটা তো মুরগি পাইছস, আমাদের তো কোনো মুরগি নাই। মাম্মু, তোর তো কপাল প্রতিটা দিন ঈদ। আদিত্য রাকিবের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ভাগ্য লাগে, হা হা হা। যাই বলিস, এই মুরগিটা অস্থির, যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। এত হট, না বলে বোঝানো যাবে না। তুই যদি দেখতি একদম ক্রাশ খাইতি। রাখ রাখ, তোর এই কথা শুনতে শুনতে বিরক্ত। আমাকে আজও দেখলি না, জাস্ট একই কথা বলস। আরে ধুর, আমার জিনিস তোকে কেন দেখাবো? তোদের জিনিসকে আমি দেখি, আর যখন এইটাকে ছেড়ে অন্য কাউকে ধরবো তখন তোদের সবাইকে দেখাবো। সেদিন কবে আসবে রে ভাই বল? আর খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হলে আমি দেশে চলে যাব। আচ্ছা শোন, এখন ফোনটা রাখি, ওই যখন তখন চলে আসতে পারে। ওকে, ভালো থাক। আদিত্য ফোনটা রেখে দিয়ে আবার রান্নাঘরের কাছে গিয়ে দেখে রিয়া সব খাবার টেবিলে রাখছে। আদিত্য গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, আমি হেল্প করব কি? জি, আপনি এখন বসেন। বসে আমি ফ্রেশ হয়ে এসেছি, আপনাকে খাওয়া দিচ্ছি, বসেন। ওকে মহারানী। রিয়া চলে গেল। আদিত্য ফেসবুকে গিয়ে অন্য মেয়ের সাথে কথা বলতে লাগলো। আদিত্য পরিকল্পনা করে রাখছে, দেশে ফিরে এই মেয়েটার সাথে রিলেশনে যাবে। রিয়া ড্রয়িং রুমে এসে দেখে আদিত্য কি যেন করছে ফোনে, আর মিটিমিটি হাসছে। আদিত্যকে দেখে রিয়া বলল, যেন কি এমন দেখো এত মিটিমিটি করে হাসছো? আদিত্য রিয়ার কণ্ঠ শুনে সাথে সাথে ফেসবুক থেকে বের হয়ে ইউটিউবে ফানি ভিডিও ছেড়ে দিয়ে বলল, এই দেখো ফানি ভিডিওটা। আচ্ছা এবার ফোনটা রাখো, খাবার খেয়ে নাও। আদিত্য ফোনটা রাখলো। রিয়া আদিত্যর পাশে চেয়ারে বসে প্লেটে খাবার নিয়ে আদিত্যকে খাওয়াই দিতে লাগলো। আর আদিত্য রিয়ার সাথে দুষ্টুমি করতে লাগলো, যেইটা রিয়ার খুব পছন্দ। রিয়া আদিত্যর প্রতি দুষ্টুমিগুলো উপভোগ করতে লাগলো। রিয়ার ফোনটা বেজে উঠলো। রিয়া কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। আর আদিত্য রিয়ার ওড়না দিয়ে হাত আর মুখ মুছে রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে পড়তে বসলো। রিয়া কথা বলা শেষ করে আদিত্য রুমে এসে বলল, যান সন্ধ্যায় বের হবে নাকি? এখন একটু পরে নে, সন্ধ্যায় বের হব। আর শুনো, শাড়ি পরলে নিয়ে যাব, তোমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। আচ্ছা, বাট বাহিরে পরে যাব, সবাই হাসবে তো। বাসার ভেতরে পড়ি, ওইটা আলাদা ব্যাপার। ওকে, একাই যাও গা, আমি যাব না ঘুরতে। আচ্ছা বাবা, সরি, পড়বো। লাভ ইউ জান। আচ্ছা তুমি এখন যাও, আমি পড়ি। লাভ ইউ টু জান। ওকে, আমি ওটাই পড়তে আসছি, সন্ধ্যায় তো ঘুরতে যাব। যাও। রিয়া চলে গেল। আদিত্য পড়া শুরু করে দিল। রিয়া রুমে গিয়ে পড়তে লাগলো। দুজন পড়া শেষ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যায় রিয়া উঠে আদিত্যকে ডাকতে যায়। এই যান ওঠো, এই যান ওঠো না, আর কত ঘুমাবে? উফ, আর একটু ঘুমাতে দাও না জান। না মানে না, ওঠো। আদিত্য রিয়ার হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে ওর কোলে মাথা দিয়ে ঘুমাতে লাগলো। রিয়া আদিত্যর চুলগুলো টানতে লাগলো। আদিত্য বিরক্ত হয়ে বলল, উফ রিয়া, ধুর, ভালো লাগে না, প্রতিদিন একই কাজ করো। আমার মাথায় সব চুল তুলে ফেলবে নাকি? আদিত্য রাগী লুক নিয়ে কথা বলা দেখে রিয়া বাচ্চাদের মতো কান্নামাখা কণ্ঠে বলল, তুমি আমাকে এইভাবে ধমক দিতে পারলে? যাও ঘুমাও, যাও যাও, আর কিচ্ছু বলবো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আদিত্য ভ্যাবাচেকা খেয়ে গেল। সরি সরি জান, এই বাবু এইভাবে কান্না করে না। আদিত্য জড়িয়ে ধরতে গেলে রিয়া হাত সরিয়ে দেয়। আদিত্য জোর করে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি পাখিটা রাগ দেখিয়ে ফেলছি, আর এমন করব না।
কথাটা শুনে রিয়া মুখ ঘুরিয়ে নেয়। আদিত্য হেসে রিয়াকে কিস করতে লাগলো। এক পর্যায়ে রিয়া আদিত্যর পাগলামি দেখে হেসে ফেলল। এভাবে হাসলে তোমাকে কত সুন্দর লাগে, আর কি পচার মতো মুখ বানিয়ে রাখছিলে। তো তুমি আমাকে ধমক দিলে কেন? সরি বললাম তো। আচ্ছা যাও, রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নেই। আদিত্যর গালে রিয়া কিস করে ওর রুমে চলে গেল। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুমে এসে ড্রেস চেঞ্জ করে বসে থেকে ফেসবুকিং করতে লাগলো, কারণ রিয়ার রেডি হতে অনেক সময় লাগবে। আদিত্য 40 মিনিট পর রিয়ার রুমে চলে গেল। গিয়ে দেখে রিয়া প্রায় রেডি হয়ে গেছে। আদিত্য দরজার কাছে দাঁড়িয়ে রিয়াকে দেখতে লাগলো। রিয়া আদিত্যকে দেখে হেসে বলল, কি দেখো ওইভাবে? আমার বউকে দেখি। ও তো দেখো না, চলো, আমার হয়ে গেছে। আদিত্য আর রিয়া বের হয়ে গেল। আদিত্য আর রিয়া একটা ক্যাব বুক করে নিল। তারপর দুজনে ঘুরতে লাগলো। রাতে বাহিরে খেয়ে দুজনে বাসায় চলে আসলো। বাসায় এসে দুজন যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে দুইজন উঠে ব্রেকফাস্ট করে দুজন কলেজে চলে গেল। কলেজে গিয়ে দুজন ক্লাস করতে লাগলো। কলেজে ছুটি হলে দুজন বাসায় চলে আসে। এসেই দুইজন ক্লান্ত হয়ে যার যার রুমে শুয়ে পড়ে। রিয়া ফ্রেশ হয়ে আদিত্য রুমে যায়। গিয়ে দেখে আদিত্য রুমে নাই। আদিত্য, এই আদিত্য, কই গেলে? আদিত্য রিয়ার কণ্ঠ পেয়ে কল কেটে দিয়ে ব্যালকনি থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে জান, ডাকছিলে? আদিত্য, আমার কিছু নোট তোমার কাছে আছে, ওগুলো দাও তো। ও ড্রাই ভিতরে দেখো, পেয়ে যাবে। রিয়া ড্রয়ার থেকে নোটগুলো নিয়ে ওর রুমে চলে গেল। আদিত্য আবার ওই মেয়েটার সাথে কথা বলতে লাগলো। রিয়া ওর রুমে গিয়ে সবগুলো ওর খাতায় নোট করতে লাগলো। আদিত্য ফোনটা চার্জে দিয়ে রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া খাটের উপরে বসে থেকে পড়ছে। আদিত্য গিয়ে ওর কোলে মাথা দিয়ে বলল, রিয়া, পড়া শেষ হবে কখন? কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। আজ না, এখন যা, আজ সব পড়া শেষ করতে হবে। কলেজে তো আর যাব না, বাসায় পড়তে হবে। এখন এইসব না করা ভালো হবে না। আর তো একটা মাস আছে, তারপর আর তোমাকে কাছে পাবো না। আমি দেশে চলে যাব, আর তুমিও তো চলে যাবে। তখন তোমাকে আমি কোথায় পাবো? তাও ঠিক। আমি ভাবছি কি, তুমি তোমার ফ্যামিলিকে আমার বিষয়ে বলবে, তারপর তোমাকে আমার বাসার ঠিকানা দিব। তখন তুমি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আদিত্য রিয়ার কথা শুনে ভাবতে লাগলো। একবার বাসায় যাই, তারপর তোমার মতো মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবো না। আবার নাকি বিয়ে করব, হা হা হা। যেই মেয়ের বিয়ের আগে বয়ফ্রেন্ডকে নিজে শুতে পারে, সেই মেয়ে নাকি আমি বিয়ে করব, হা হা হা। আদিত্য কথাগুলো ভাবতে লাগলো। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে দেখে আদিত্য মিটিমিটি করে হাসছে আর কি যেন ভাবছে। রিয়া আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি ভাবো জান? আদিত্য রিয়ার কথা শুনে ভাবনার জগতে ফিরে এসে হাসি মুখে রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার কথা ভাবছিলাম জান, কিভাবে তোমাকে বিয়ে করা যায়। তাই এত ভাবতে হবে না, সোজা তোমার ফ্যামিলিকে বুঝিয়ে বলবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিভাবে বিয়ে করব? আমার ভাইরা তো এখনো বিয়েই করে নাই, সেখানে আমি আগে কিভাবে বিয়ে করব? তাও ঠিক। আচ্ছা, ভাইয়া তো বিয়ে করবে তাই না? বাট কবে যে ভাইয়াকে বিয়ে করবে কে জানে। মহা বিপদ। আচ্ছা, তাও তোমার ফ্যামিলিকে বলবে। এইভাবে আর ভালো লাগছে না। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তোমাকে ছাড়া যেন দম বন্ধ হয়ে যায়। আমি জানি তো জান। আচ্ছা তুমি পড়ো, আমি রুমে যাই তাহলে। আদিত্য চলে যেতে নিবে সাথে সাথে রিয়া আদিত্যর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আদর করবে না? সত্যি? হ্যাঁ। আমার জানটাকে কষ্ট কিভাবে পেতে দেই বলো? তুমি 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তোমাকে কিভাবে কষ্ট দিব? হ্যাঁ। আদিত্য রিয়ার কথা শুনে খুশি হয়ে গেল। আদিত্য দেরি না করে রিয়ার কাছ থেকে নোটগুলো সরিয়ে রেখে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। আজকে স্পর্শটা রিয়ার কাছে বড্ড বাজে লাগছে। আদিত্যকে হিংস্র পশুর মতো লাগছে। রিয়া তারপর সব কিছু চুপচাপ সহ্য করতে লাগলো। আদিত্য ইচ্ছে করে রিয়াকে ব্যথা দিতে লাগলো। রিয়ার ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারপর ও একটা টু শব্দও করলো না। আদিত্য নিজের কাজ শেষ হলে রিয়ার উপর থেকে উঠে পড়ে। রিয়া অবাক হয়ে বলল, কি ব্যাপার, আজ আমার বুকের উপরে না শুয়ে উঠলে কেন? ও জান, আমার একটা কাজের কথা মনে পড়ছে, ওইখানে যেতে হবে। আদিত্য কথাটা বলে ওর রুমে এসে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাসা থেকে বের হয়ে গেল। এভাবে 1 মাস চলে গেল। আদিত্য প্রতিনিয়ত রিয়ার শরীর ব্যবহার করতে থাকে। রিয়া আর আদিত্যর পরীক্ষার দিন চলে আসে। দুজন সব পরীক্ষা ভালোভাবে দিতে লাগলো। সব পরীক্ষা শেষ। আজ রিয়া পরীক্ষা দিয়ে আদিত্যর জন্য দাঁড়িয়ে আছে বাহিরে। আদিত্য রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে যায়। জান, পরীক্ষা কেমন দিলে? অনেক ভালো, চলো বাসায় যাই। না, আজ তো পরীক্ষা শেষ হলো, আমরা ঘুরবো। দূর পাগলে, আগে বাসায় চলো, গোসল করে তারপর বের হব। এখন বাসায় চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। ওকে চলো।
আদিত্য আর রিয়া একটা ক্যাব করে বাসায় চলে আসলো। দুজনে গোসল করতে চলে যায়। আদিত্য গোসল করে রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া চুল আঁচড়াচ্ছে। আদিত্য পিছন থেকে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরল। রিয়ার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আদিত্য রিয়ার চোখে পানি দেখে অবাক হয়ে যায়। আদিত্য রিয়াকে বলল, কি হয়েছে জান, কান্না করছো কেন? আদিত্য তুমি তো চলে যাবে। আদিত্য আমি তোমাকে ছাড়া কিভাবে এই কয়েক মাস কাটাবো? আদিত্য আমার যে তোমাকে না দেখলে ভালো লাগে না। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি কিছু ভাবতে পারি না। আদিত্য আমি তোমাকে অনেক ভালোবাসি। আদিত্য আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আদিত্য তুমি যেভাবে পারো আমাকে তোমার কাছে নেওয়ার ব্যবস্থা করবে। কথাটা বলে রিয়া ঠুকরে কান্না করতে লাগলো। আদিত্যর বুকে মাথা দিয়ে আদিত্যর শার্ট ভিজিয়ে ফেলতে লাগলো। আদিত্য রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্যর অনেক মজা লাগছে রিয়াকে কান্না করতে দেখে। রিয়ার কান্না করতে করতে আবার বলল, জানো আদিত্য আমি না তোমার প্রতিটা স্পর্শ, তোমার শরীরের ঘ্রাণ, তোমার প্রতিটা দুষ্টুমিগুলোকে খুব মিস করব। তোমার সাথে কাটানোর সব সময়গুলোকে খুব মিস করব। তোমাকে অনেক ভালোবাসি। রিয়া কথাগুলো বলে আদিত্যর শার্ট খামচি দিয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে বলল, আরে কান্না করো না তো, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না। এমন না যে আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি তো আবার আসবো, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা কান্না থামাও। আচ্ছা আজ শেষ দিন, আজ একটু আমার পছন্দের রান্নাগুলো করে দাও না। হ্যাঁ এখন বানিয়ে দিচ্ছি, তুমি এখানে থাকো। রিয়া চোখ মুছে আদিত্যর জন্য খাবার বানাতে চলে গেল। আদিত্য ওইসব পাত্তা না দিয়ে আবার রুমে চলে গেল। আদিত্য ফেসবুকিং করতে লাগলো। রিয়া রান্না শেষ করে আদিত্যকে ডাকলো। আদিত্য টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। তারপর প্রতিদিনের মতো রিয়া আদিত্যকে যত্ন সহকারে খাইয়ে দিতে লাগলো। আদিত্য আজ রিয়াকে খাইয়ে দিতে লাগলো। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদিত্যর খুব বিরক্ত লাগতে লাগলো। আদিত্য মনে মনে বলল, উফ, এই মেয়ে মানুষ এত ন্যাকা কেন? খালি কান্না করে যত সব। এত চোখের পানি এরা পায় কোথায়? রিয়া আদিত্যর বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, আদিত্য জানো কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তোমাকে না যেতে দিতে ইচ্ছে করছে না। আরে পাগলি কি বলো, হারিয়ে কেন যাব? আমাদের তো যোগাযোগ হবে। ধুর পাগলি, কান্না করো না। আমি আবার তো ফিরে আসবো, কান্না করো না তো। তুমি কান্না করলে আমার ভালো লাগে না, তুমি তো জানো, তাও কেন কান্না করো? রিয়া ওর চোখের পানি মুছে অনেক কষ্টে মুখে হাসির রেখা টেনে বলল, দেখো আমি কান্না করছি না তো, আমি হাসছি। এই দেখো আমি হাসছি। গুড, এভাবে হাসবে। আচ্ছা যান, আর খাবো না, আমি রুমে গেলাম। আচ্ছা যাও। আদিত্য উঠে যেতে লাগলো। রিয়া চোখের পানিগুলো আর বাদ মানল না। রিয়ার চোখ ভর্তি পানি, রিয়ার চোখ ঝাপসা হয়ে আসছে। আদিত্য রুমে গিয়ে শুয়ে থেকে ওর আম্মুর সাথে কথা বলে রাতের জন্য টিকিট কেটে নিল। আদিত্য ড্রয়িং রুমে এসে দেখে রিয়া মেঝেতে পড়ে আছে। আদিত্য দৌড়ে রিয়াকে কোলে তুলে নেয়। আদিত্য রিয়াকে রুমে নিয়ে গিয়ে রিয়ার মুখে পানি ছিটা দিতে লাগলো। রিয়ার জ্ঞান ফিরতেই রিয়া আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কান্না করে ওঠে। আদিত্যর এতটা বিরক্ত লাগলো যে আদিত্য বলল, উফ, এত কান্না করো কেন? ছাড়ো, সবসময় খালি কান্না করে। আমি কি করব? আমি তো কান্না করতে চাই না, তারপরও চোখ বাঁধা মানে না যে, মনটাকে যে মানাতে পারি না। আদিত্য আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, আজকে আমার সাথে শুয়ে থাকবে। ওকে থাকবো, রাতে আমার ফ্লাইট, এখন ঘুমাবে নাকি? তুমি খাড়ায় টিকিট কেটে ফেলছো? আব্বু ওইখান থেকে করে দিয়েছে। ও আচ্ছা, আর একদিন থাকতে পারলে না? ওকে চলে যাও, আমি বুঝছি তুমি আর আমার সাথে থাকতে চাচ্ছ না। থাকতে চাইলে একটা দিন আমার সাথে থাকতে। আমি তো তোমার জন্য টিকিট ক্যান্সেল করে দিয়েছি। এতদিন তো থাকলাম, তাও থাকা হয় নাই নাকি? যাই হোক, তুমি ঘুমাও, তোমার ঘুম দরকার। আদিত্য রিয়াকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার খুব খারাপ লাগলো আর মনের ভিতরে একটা প্রশ্ন করতে থাকলো। একদিন থাকতে পারলো না আদিত্য? বাবা মাকে ছেড়ে তো 2 বছর এখানে থাকছে, তাই হয়তো ওর মন ছুটে গেছে। দূর রিয়া, তুইও না শুধু শুধু ওকে ভুল বুঝোস। রিয়া মনে মনে কথাগুলো বলে আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। আদিত্য রিয়াকে ঘুম পাড়িয়ে লাগেজের ভিতরে সব গুছিয়ে নিল। তারপর শপিংয়ে চলে গেল। তারপর ওর আম্মু আব্বু ভাইয়ার জন্য তাদের বলা সব কিছু কিনে নিল। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় চলে গেল। গিয়ে দেখে রিয়া গভীরভাবে বসে আছে। আদিত্য গিয়ে কানে ধরে সরি বলল। তুমি কোথায় ছিলে? জান, সবার জন্য শপিং করতে গেছিলাম। আর এই নাও তোমার জন্য এইটা, এই শাড়িটা ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে নিয়ে আসলাম। আচ্ছা জান থাকো, সময় নাই, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। আদিত্য রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে গেল। আদিত্য সব লাগেজের ভিতরে তুলে রেডি হয়ে নিল। তারপর বাইরে এসে রিয়াকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে হালকা করে কিস করে বলল, সাবধানে থেকো জান, আর নিজের যত্ন নিও, আর আমাকে ভেবে কান্না করো না, আমি চলে আসবো।
রিয়া আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে আদিত্য বের হয়ে গেল। রিয়ার ইচ্ছে করছিল আদিত্যর সাথে যাওয়ার, কিন্তু আদিত্য ওকে কোনো কিছু বলতে না দিয়ে চলে গেল। আদিত্য বিমানে উঠে সোজা ওর ফোন থেকে সিম কার্ড উপর থেকে ভেঙে ফেলে দিল। আদিত্য মুচকি হেসে বলল, সমাপ্ত আমার আর রিয়ার প্রেম কাহিনী। কথাটা বলে মুচকি মুচকি হাসতে লাগলো। 5 বছর পর। আদিত্য, কবে বাড়িতে আসবি? তোর ছুটি কি কোনোদিনও হবে না? তোর ভাবি তোর উপরে অনেক রাগ করছে। বিয়ে হয়ে গেল, এখনো তুই তার সাথে দেখা করলি না। আরে ভাবিকে রাগ করতে দাও। আমি ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তার বাড়িতে চলে যাব। আমার ছুটি হয়েছে, তুমি ভাবির ঠিকানাটা দাও তো। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি কয়েকদিনের ছুটি পাইলে। 2 মাস ছুটি। ওকে, তাহলে চলে আয়। আর শোন, তোর ভাবির জন্য কিছু নিয়ে যাস। উফ আম্মু, আমি এখনো বাচ্চা নাই, বড় হয়েছি, এখনো আমাকে শিখাচ্ছ? তুই সারা জীবন আমার কাছে ছোটই থাকবি। যাই হোক, তাহলে সাবধানে আয়। ওকে। আদিত্য কথা বলে ফোন কেটে দিল। আদিত্য বাসে উঠে পড়ল। আদিত্যর সাথে সাথে ওর বন্ধু রাকিব কল দিল। কিরে পুলিশ সাহেব, কি অবস্থা? 14তে ব্যস্ত নাকি? একটু আমাদের দিকে খেয়াল রাখেন। শয়তান, আমি আসছি, ভাবিদের বাসায় যাব। শোন, তুই বাস কাউন্টারে অপেক্ষা করিস। তাই নাকি? তুই তাহলে ছুটি পাইলি? পাইছি, বাট সমস্যা হয়েছে, ভাবিদের ওইদিকে আমার ট্রান্সফার হয়েছে। বা তাহলে তো ভালোই হয়েছে। ভাবির বোনগুলো সেই জোস জোস। চুপ, লুচ্চা, বিয়ে করছস? তাও লুচ্চামি ঠিক হলো না, ভালো হয়ে যা। তোর তো একটা মেয়ে হয়েছে, তাই অন্য মেয়ের দিকে নজর কম দে। তোর মতো ভালো মানুষ আমি না। এক মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে এত পরিবর্তন হয়েছ যে কি বলবো। ভাই, আমি তোর মতো এত ভালো না। দূর, ফোন রাখ, আজাইরা কথা বলিস না। আচ্ছা, ওরা সবাই কেমন আছে? ভালো আছে। তুই তাহলে আসছিস যখন বিয়েটা করে ফেল। না, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, ওকে খুঁজে পেলে বিয়ে করব। আর না হলে কোনোদিন আমি বিয়ে করব না, কোনো নারীকেই মনে জায়গা দিব না। আর তার থেকে বড় কথা, ভাইয়া বিয়ে করলো মাত্র 2 সপ্তাহ হলো, সেখানে আমি বিয়ে করব, আম্মু দৌড়ানি দেওয়া হবে। আচ্ছা, সবাই বুঝলাম। ওকে, সাবধানে আয়। আদিত্য বাসে উঠে পড়ল। সাথে সাথে ওর বন্ধু রাকিব কল দিল। আদিত্য ফোনটা কেটে দিল। আদিত্য বাইরের দিকে দৃশ্য দেখতে লাগলো। আদিত্যর পাশে একটা ছেলে বসেছে। আদিত্য ছেলেটার সাথে টুকটাক কথা বলে। ওদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আদিত্য সারা রাস্তায় ছেলেটার সাথে গল্প করতে করতে চলে আসলো। আদিত্য ছেলেটার থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে গেল। আদিত্য নিচে নেমে কিছু দূর হাঁটতেই রাকিবকে দেখতে পেল। আদিত্যকে দেখে রাকিব এসে জড়িয়ে ধরলো। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে বলল, কি ভাই, ভাবির ভালোবাসায় মোটা হয়ে গেছিস দেখি। ওই আর কি, বাট তুই তো ওই মেয়েটার চিন্তায় চিকন হয়ে গেছস। যাই বলো, তুই কিন্তু আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছ। একদম মেয়েরা তোকে দেখে ক্রাশ খাবে। হা, পাম কম দে, আমাকে স্টেশন নামিয়ে দিয়াই, আর এই লাগেজটা বাসায় নিয়ে যা। এখানে মামুনির খেলনা আছে, আর ভাবি আর আন্টির জন্য শাড়ি, আর আঙ্কেলের জন্য পাঞ্জাবি আছে। আর তোরটা আর কি বলবো, নিজে দেখে নিস কি আছে। ওইসব আনার কি দরকার ছিল? তোকে জানতে হবে না, আমার মামুনিকে দিয়ে দিস। তোর মামুনি তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। কিছুটা বুঝতে পেরেছে, আমার সাথে আসবে। অনেক বুঝিয়ে রেখে এসেছি। তুই নিয়ে আসলে পারতি, রেখে এসেছিস কেন? আরে কি নিয়ে আসবো, ওর আম্মুকেও নিয়ে আসতে হইতো। হা, মা ভক্ত মেয়ে। যাই হোক, চল, এখান থেকে এসেছে, সবার সাথে দেখা করব। চল। আদিত্য আর রাকিব গাড়িতে বসলো। রাকিব আর আদিত্য সারা রাস্তা কথা বলতে বলতে স্টেশনে চলে গেল। আদিত্য ট্রেনের অপেক্ষা করতে লাগলো। ট্রেন আসলে রাকিব আদিত্যকে তুলে দিয়ে চলে গেল। আদিত্য ওর ভাবির বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। আদিত্য ট্রেন থেকে নেমে ওর আম্মুর দেওয়া ঠিকানা অনুযায়ী খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করে ওর ভাবির বাসা খুঁজে পেল। খুঁজে আরেক ঝামেলা হলো, দারোয়ান ঢুকতে দিল না। আদিত্য উপায় না পেয়ে ওর ভাইয়াকে কল দেয়। ভাইয়া, তুমি কোথায়? কোথায় আবার? আমার শ্বশুর বাড়িতে। তুমি একটু নিচে নেমে আসো তো। কেন? আসতে বলছি, আসো। ভাবিকে বলো না। তুই কোথায়? ধুর, আছো তো, বাহিরে মশার কামড় খাচ্ছি, আর উনি এসেছে শুনতে কোথায় আমি। আচ্ছা, আসছি। আদিত্যর ভাইয়া ওর ভাবিকে কিছু না বলে বাহিরে আছে। গেটের বাহিরে আসলে আদিত্যকে দেখে অবাক হয়ে যায়। আদিত্য, তুই এখানে? আর ভিতরে আসা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দারোয়ান যেতে দিচ্ছে না। দারোয়ান আদিত্যর কাছে ক্ষমা চাইলো। আদিত্যর ভাইয়া আদিত্যকে নিয়ে ভিতরে ঢুকলো। দুজন হাসতে লাগলো। তুই এসেছিস, আমাদের কাউকে একবার বলবি না? ভাবিকে সারপ্রাইজ দিতে এসেছি। তোর ভাবি অনেক খুশি হবে, বাট তোর উপরে অনেক রেগে আছে। সমস্যা নাই, সব রাগ ভেঙে দিব।
আদিত্য ওর ভাইয়ার সাথে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই ওর ভাইয়া ওর ভাবিকে বলল। রূপা, দেখো কে এসেছে। আদিত্যর ভাবি পিছনের দিকে ঘুরতেই আদিত্যকে দেখে চমকে গেল। আদিত্য ওর ভাবির কাছে গিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যাও, আমি কেমন আছি সেটা শুনে তুমি কি করবে? আর এখানে কি করো? যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। ওকে, কথা বলো না, না বলে সমস্যা নাই, বাট আমার সাথে টক করলে হবে। আদিত্যর কথা শুনেই সবাই হাসতে লাগলো। আদিত্যর ভাবি আর অভিমান করে থাকতে পারলো না। আদিত্যর কাছে এসে কান ধরতেই আদিত্য সরি বলে। তারপর আদিত্যকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আদিত্য সবার সাথে পরিচয় হয়ে ওর ভাবির সাথে যেতে লাগলো। তখনই একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসে আদিত্যর সাথে ধাক্কা খেলো। আদিত্যর সাথে সাথে বলল। সরি, দেখি কোথায় লাগছে। আলিশা আম্মু, এভাবে কেউ দৌড়াদৌড়ি করে? আলিশা আদিত্যকে দেখে আদিত্যর ভাবিকে জিজ্ঞেস করে আদিত্যকে। তখন ওর ভাবি বলল। এটা তোমার আঙ্কেল হয়। রূপার কথা শুনে আলিশা আদিত্যকে সরি বলে দৌড়ে চলে যায়। আদিত্য আলিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল। এই সুইট বেবিটা কে ভাবি? এইটা আমার মেজ বোনের মেয়ে। ও আচ্ছা, ওনাকে তো দেখলাম না। ওই তো প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তাই ওদের ট্রেনিং চলছে, সেখানে গেছে। 3 দিন পর আসবে, তুমি চলো। আদিত্য ওর ভাবির সাথে চলে গেল। একটা রুম দেখিয়ে দিল। আদিত্য রুমে গিয়ে ব্যাগটা রেখে ওর ভাবিকে একটা বক্স হাতে দিল। ওর ভাবি হেসে বলল। এটা কি? খুলে দেখো কি আছে। আচ্ছা ভাবি, ওয়াশরুম কোনটা? ওই যে ওইটা, যাও। আদিত্য ওয়াশরুমে চলে গেল। আর এদিকে ওর ভাবি ওর গিফট বক্স খুলতে লাগলো। বক্সটা খুলে দেখে একটা সোনার হার। এটা দেখে ওর ভাবি তো অনেক খুশি হয়ে যায়। আদিত্য ফ্রেশ হয়ে বের হতেই দেখে ওর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে হারটা পরছে। আদিত্য পিছন থেকে বলে উঠল। ভাবি, তোমার পছন্দ হয়েছে? আদিত্যর কথা শুনে পিছনে ঘুরে হাসি মুখে বলল। দেবরজি, তোমার চয়েস তো দেখছি অসাধারণ। সেই দিনকার শাড়িটাও সুন্দর ছিল, আজকে এই হারটাও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দেবরজি। যাক, আমি তো ভেবেছিলাম তোমার পছন্দ হবে না। যাই বলো ভাবি, তোমাকে কিন্তু সুন্দর লাগছে হারটা পরে। ধন্যবাদ দেবরজি। আদিত্য দরজার দিকে চোখ গেলেই দেখতে পায় আলিশা আড়াল থেকে তাকিয়ে আছে। আদিত্য মুচকি হাসি দিলে আলিশা চলে যেতে নাই লজ্জা পেয়ে। আদিত্য দৌড়ে গিয়ে আনিশাকে কোলে তুলে নিয়ে বলল। কি ব্যাপার মামুনি, এভাবে দূর থেকে তাকিয়ে দেখছো? বাট রুমের ভিতরে আসো না কেন? আদিত্যর কথা শুনে আনিশা বলে। কোল থেকে নামিয়ে দিতে বলে। আনিশা নাকি অনেক বড় হয়ে গেছে, অচেনা মানুষ তাকে ধরা যাবে না। আদিত্য তো আনিশার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। ও মা, বলো কি, তুমি বড় হয়ে গেছো? তা বড় মানুষ আপনার বয়স কত? আদিত্য তো আনিশার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। আদিত্যর কথা শুনে আনিশা বলে ওর বয়স আপাতত নাকি 4-5 দিন পরে নাকি ওর জন্মদিনে 5 বছরে পড়বে। ও মা, তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো। তা বড় মানুষ, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? আদিত্যর কথা শুনে আনিশা বলে আগে ওকে নামিয়ে দিতে। আদিত্য ওকে নামিয়ে দিলে বলে হ্যাঁ ফ্রেন্ড হতে পারে, কিন্তু একটা শর্ত আছে। আদিত্য তো ওর কথা শুনে অবাক হয়ে গেল। ও মা, কি শর্ত গো? আনিশা একটু ভাব নিয়ে বলে, আমার ফ্রেন্ড হলে আমার আম্মুকে বলা যাবে না। আমার আম্মু ছেলেদের সাথে আমাকে মিশতে দেয় না, শুধু মামা, আঙ্কেল, নানু ভাই আর কারোর সাথে না। আর আপনাকে তো চেনা নাই, তাই আপনার সাথেও মিশতে দিবে না। আমরা লুকিয়ে ফ্রেন্ডশিপ রাখবো, ওকে? আনিশার কথা শুনে আদিত্য পুরো অবাক হয়ে গেল। আনিশার কথা বলার ধরন পুরো রিয়ার মতো। আদিত্য আনিশার দিকে এক পলকে তাকিয়ে আছে। ওর অজান্তে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আদিত্যকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো কান্না করে কেন। আদিত্য চোখ মুছে আনিশাকে কপালে চুমু দিয়ে কোলে তুলে নিয়ে বলে। কিছু না সোনা, তোমার ফ্রেন্ড হয়ে গেছি, তাহলে কিন্তু আমাকে তোমাদের এই এলাকা ঘুরিয়ে দেখাতে হবে, পারবে? আনিশা কিছুক্ষণ ভেবে হেসে হ্যাঁ সূচক জবাব দেয়। আদিত্যর ভাবি রুমের বাইরে এসেছে। আদিত্য আর আনিশার কথাবার্তা শুনছিল আর হাসছিল। আদিত্য পিছনে তাকিয়ে দেখে ওর ভাবি তাকিয়ে আছে। কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাদের কথা শুনছি। তুমি দেখি একদিনে আমার ভাগ্নিকে পটিয়ে নিয়েছো। তোমার ভাইয়া তো 5 দিন ধরে কত চেষ্টা করেছে ওর সাথে কথা বলার পরে। ওর আম্মু ওকে বোঝানোর পর থেকে কথা বলে। তাই নাকি? ফ্রেন্ড, তুমি আমার ভাইয়ার সাথে কথা বললো নাই? আদিত্যর কথা শুনে আনিশা বলে, আঙ্কেল আপনার ভাইয়া, আমি তো জানতাম না। আচ্ছা আমাকে নামিয়ে দিন, নানু বকা দিবে। খাবার খেতে বলেছে কখন, আমি আপনার এখানে ঘোরাফেরা করছি। তাই নাকি? ওকে চলো, আমি তোমাকে খাওয়াই দেই। আদিত্যর কথায় আনিশা রাজি হয় না।
আদিত্য জোর করে আনিশাকে নিয়ে যায়, সাথে ওর ভাবিও নিচে যায়। নিচে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো, আর আনিশার খাবার নিয়ে আনিশাকে খাওয়াই দিতে লাগলো। আদিত্য, তুমি দেখি লাকি, একদিনে আনিসাকে পটিয়ে ফেলেছো। পটিয়ে কি ভাইয়া? আনিশা আমার গুড ফ্রেন্ড, তাই না আনিশা? আদিত্যর কথা শুনে আনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আদিত্যর ভাবির আম্মু রাহেলা বেগম বলল, আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা কতদিনের চেনা জানা। আমারও মনে হয়। আর সব থেকে বড় কথা, আনিশা অনেক কিউট একটা মেয়ে। ওর কথা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি ওকে খাবার দিবে? তুমি ওকে ছাড়ো, তানিশা খাবার দেবে। তুমি এসো, খাবার খেয়ে নাও, জার্নি করে এসেছো। সমস্যা নাই আন্টি, ওকে খাওয়া দিতে, তারপর খাই। আদিত্য আনিশার পিছন পিছন দৌড়াদৌড়ি করছে আর খাওয়াই দিতে লাগলো। আদিত্যকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। আদিত্যর ভাবি বলল, তানিশার তো কপাল খুলে যাবে, এমন ধৈর্যশীল স্বামী পাবে। আগে জানলে তোমাকে না বিয়ে করে আমার দেবরকে বিয়ে করতাম। তানিশা ওর বোনের কথা শুনে লজ্জা পেয়ে গেল, আর সবাই হাসতে লাগলো। আদিত্যর ভাই বলল, তাই নাকি? আমি কি ধৈর্যশীল না নাকি? তোমাকে এই 14 দিন যেভাবে সামলাতে হচ্ছে, জানি না বাচ্চা হলে কাকে সামলাবো। আদিত্য ভাইয়ের কথা শুনে আদিত্যর ভাবি লজ্জা পেয়ে রাগের লুক নিয়ে তাকালো। আদিত্য আনিশাকে খাওয়া দাওয়া শেষ করলে রাহেলা বেগম সবাইকে খেতে বসতে বলে। সবাই এক এক করে টেবিলে বসে পড়ে। আদিত্যর সাথে বসলো। আদিত্যকে খাবার দিলে ওর ভাইয়া জাস্ট আলু ভাজি মাংস দিতে দেখে বলল, আম্মু, আর ওকে কিছু দিয়েন না। এই দুইটা জিনিস দিয়ে কি খাওয়া হবে নাকি? এই 2টা জিনিস দিয়ে খেয়ে নিতে পারবে, বেশি দিলে পরে বমি করে ফেলবে, তার থেকে হালকাভাবে খাক। আদিত্য ওর মতো খাবার খেতে লাগলো। খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিতে বসলো। আনিশা আদিত্যর কোলে বসে থাকতে থাকতে আদিত্যর মুখে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, ওর মাঝে আমি কেন এত রিয়াকে খুঁজে পাই, আর মাঝে যেন আরেকটা রিয়া বাস করছে। রিয়ার মতো আঙ্গুল মুখে দিয়ে ঘুমিয়ে গেছে। আদিত্য ওর দিকে এক পলকে তাকিয়ে আছে। আদিত্য, আমাকে ওকে দাও, শুয়ে দিয়ে আছি। না থাক, আমার কাছে থাক। আদিত্য সবার সাথে কিছুক্ষণ কথা বলে আনিশাকে নিয়ে ওর রুমে চলে গেল। আনিশা আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আদিত্য ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কখন আদিত্য বুঝতে পারে নাই। আদিত্য চোখটা মুছে ফেলল। তখনই তানিশা রুমে এসে বলল, আনিশাকে আমার কাছে দিন, আমি ওকে নিয়ে যাই। না, ওই আমার কাছে থাক। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিন, তাহলে আমি চলে আসবো। আচ্ছা। তানিশা আদিত্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লজ্জা পেয়ে চলে যেতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, ইস, আমার জামাইটা কতটা স্মার্ট আর কতটা সুদর্শন। ইস, মনে হয় এক্ষুনি আদর করতে শুরু করে দেয়। আদিত্য লাইটটা অফ করে দিল। তানিশা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। আদিত্য আনিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দেখ, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দেখে আনিশা উঠে গেছে। আনিশা আদিত্যকে গুড মর্নিং জানালে আদিত্য ওর কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং টু আম্মুটা। এই শীতের ভিতরে উঠলে কেন? ঘুমাও। আনিশা আদিত্যর কথা শুনে বলে, আর ঘুমাবে না। আদিত্য কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করলো। আমি কোথাও না, সামনে হাঁটতে যাব, তুমি ঘুমাও। আনিশা বলে ঘুমাবে না, ও নাকি যাবে। আদিত্য নিতে না চাইলে জোর করে যেতে চাই। পরে আদিত্য বললে, ওকে, তাহলে তুমি আগে সোয়েটার পরে আছো আর ফ্রেশ হয়ে আছো। আনিশা দৌড়ে রুম থেকে বের হয়ে ওর আম্মুর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। জ্যাকেট, মোজা, হাত মোজা নিয়ে আদিত্যর কাছে চলে গেল। আদিত্যর কাছে গিয়ে ওকে পরিয়ে দিতে বলে। আদিত্য যত্ন সহকারে ওকে পরিয়ে দিয়ে দুজন বের হলো। দুজন 8টার দিকে বাসায় ফিরে। আদিত্য আর আনিশাকে বাহির থেকে আসতে দেখে বলল, কই গিয়েছিলে তোমরা দুইজন? এই একটু হাঁটতে গেছিলাম দুইজন। আনিশা ওর রাহেলা বেগমকে বলতে লাগে, জানো নানু, আঙ্কেল না আমার সাথে দৌড়ে প্রতিযোগিতায় পারে নাই, হেরে গেছে। কথাগুলো বলে আনিশা হাসতে লাগলো। তাই? আচ্ছা, দুজনেই ভেতরে এসো। আনিশা আদিত্যর কোল থেকে নেমে দৌড়ে গিয়ে সবাইকে বলতে লাগলো আর হাসতে লাগলো। আদিত্য বলল, আচ্ছা, আনিশার আব্বু কোথায়? আদিত্যর কথা শুনে সবাই কিছুটা থতমত খেয়ে গেল। আদিত্যর ভাইয়া ওর দিকে তাকিয়ে বলল, ওইটা তোকে জানতে হবে না, তুই রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আদিত্য কিছু বুঝলো না, জিজ্ঞেস করে কি এমন ভুল করলো। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। আদিত্য নিচে এসে সবার সাথে কথা বলতে লাগলো। আদিত্যর অনেক শীত লাগতে লাগলো। আদিত্যকে দেখে তানিশা বলল, ব্রেকফাস্ট করে চলেন ছাদে যাই, এর ভিতরে রোদ উঠে যাবে। আদিত্য, খেয়ে ছাদে যাও গা, আমরাও যাবো সবাই। আদিত্য আর সবাই বসে খাবার খেতে লাগলো। আদিত্য খেয়ে আনিশা তানিশা মিলে ছাদে চলে গেল। আদিত্য আনিশাকে নিয়ে এক কানিতে দাঁড়িয়ে থেকে দৃশ্য দেখতে লাগলো।
তানিশা আদিত্যর দিকে এক পলকে তাকিয়ে আছে। আদিত্য বিষয়টা খেয়াল করলো। আদিত্য বিরক্ত লাগলো, তারপর কিছু বলল না। আদিত্য আনিশার সাথে কথা বলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। তানিশা আদিত্যর হাসি দেখে আরো ফিদা হয়ে গেল। তানিশা মনে মনে বলল, ইস, বর সাহেব এভাবে হাসি দিয়েন না, আমি যে ফিদা হয়ে যাচ্ছি। আল্লাহ জানে কত মেয়ে এর উপর ফিদা হয়ে আছে। আল্লাহ, হবু জামাইটাকে সব মেয়েদের থেকে দূরে রাখো, কোনো মেয়ের জনে নজর না পড়ে। তানিশা মনে মনে কথাগুলো ভাবছিল। আদিত্য তানিশার দিকে তাকাতেই সাথে সাথে লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। আদিত্য বিরক্ত হয়ে আনিশাকে নিয়ে নিচে চলে যায়। আদিত্য সারাদিন আনিশার সাথে খেলতে থাকে। দুপুরের দিকে দুইজন বের হয়। সারাদিন ঘুরে রাতে দুজন বাসায় চলে আসে। এভাবে 3 দিন কেটে গেল। আনিশা এই 3 দিনে আদিত্যকে ছাড়া কিছুই বুঝে না। আদিত্য ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলে আনিশা ও আদিত্যর সাথে উঁচু করে দুজন নামাজ পড়তে লাগলো। আনিশার কাজ দেখে আদিত্য প্রচণ্ড হাসি পেতে লাগলো। অনেক কষ্টে হাসি থামিয়ে নামাজ শেষ করে জোরে জোরে হাসতে লাগলো। আনিশা আদিত্যর কোলে উঠে হাসির কারণ জিজ্ঞেস করলে আদিত্য বলল, আমার পিচ্ছি আম্মুটা এভাবে কেউ নামাজ পড়ে? যে ডিগবাজি দিয়েছিলে আর একটু হলে ব্যথা পাইতে, আর মাথা অত জোরে কেউ ফ্লোরে মাথা রাখে ব্যথা পাইছো? আচ্ছা, সমস্যা নাই, আমি তোমাকে ঠিকভাবে দেখিয়ে দেই। আনিশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর আনিশাকে সুন্দর করে বুঝিয়ে দিল। আনিশা ছোট থেকে পড়ছিল না, বারবার ডিগবাজি দিতে লাগলো। এইটা তানিশা বাহির থেকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। আনিশা আর আদিত্য পিছনে তাকিয়ে দেখে তানিশা। আনিশা লজ্জা পেয়ে গেল। বা, আলিশা আপু তো অনেক ভালো নামাজ পড়া শিখে যাচ্ছে। চেষ্টা করো, পড়ে যাবে সোনা আম্মুটা। আনিশা মামনি সব পারে, তাই না? আচ্ছা চলো, অনেক নামাজ পড়ছো, এবার আমরা হাঁটতে যাব। আনিশা উঠো না, আম্মুটা উঠো। আদিত্য যাই নামাজ ভাঁজ করে রেখে দিয়ে আনিশাকে নিয়ে বের হলো। দুইজন প্রতিদিনের মতো 8:30-এর দিকে বাসায় ফিরল। বাসার ভিতরে ঢুকে আনিশা আদিত্যর কোল থেকে আম্মু বলে ডাক দিল। সাথে সাথে পিছনে ঘুরে উঠল আনিশার আম্মু। আদিত্য চমকে গেল আনিশার আম্মুর দিকে তাকিয়ে, থমকে গেল। আদিত্যর হাত পা কাঁপতে শুরু করলো। আনিশা আদিত্যর কোল থেকে নেমে দৌড়ে রিয়ার কাছে চলে গেল। রিয়াকে জড়িয়ে ধরলে রিয়া আদিত্যর দিকে এক পলকে তাকিয়ে আছে। আদিত্য কিছু বলতে যাবে তখনই রিয়া বলল, মামনি তুমি কোথায় গেছিলে? আনিশা রিয়ার কোলে উঠে বলে আদিত্যর সাথে হাঁটতে গিয়েছিল আর রিয়াকে অনেক মিস করছে। সব কিছু বলতে লাগলো। আদিত্যকে দেখিয়ে বলে আদিত্য নাকি ওর ফ্রেন্ড। রিয়া আদিত্যকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আদিত্যর কণ্ঠ দিয়ে যেন কথা বের হতে চাচ্ছে না। আদিত্য তোতলাতে তোতলাতে বলল, ওয়া আলাইকুম আসসালাম, ভালো, আপনি? জি ভালো। আপনি আপুর দেবর? জি। আপনার নামে অনেক প্রশংসা শুনেছি, আপনাকে দেখার আগ্রহ ছিল। যাক, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আদিত্য, তুমি রুমে যাও। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আনিশাকে কোলে নিয়ে উপরে চলে গেল। আদিত্য ওর রুমে চলে গেল। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, রিয়া কি আমাকে চিনতে পারে নাই? ওই যেভাবে কথা বলল, মনে হয় ওই আমাকে চেনে না। কত স্বাভাবিক হয়ে আমার সাথে কথা বলল, একবারও আমার উপরে চিল্লাইয়া উঠল না। আমি ওকে ধোকা দিলাম, তারপরও কোনো রিয়াকশন নাই। আদিত্য কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে গেল। আর রিয়া ওর রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমাকে আবার কোন পরীক্ষায় ফেললে? এই প্রতারককে কেন আবার আমার সামনে পাঠালে? আমি এই প্রতারককে যে ঘৃণা করতে পারছি না। ওকে দেখে যে ওকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আমার সাথে কেন এমন করলো? আল্লাহ, আমি কি কোনো দিন ওকে ঘৃণা করতে পারবো? যে মানুষটা আমার এত বড় অন্যায় করলো, আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে, তাকে সামনে দেখেও তার উপরে কেন রাগ হচ্ছে না আমার? কেন কেন এমন হচ্ছে? আমি ওকে ভালোবাসি না। কথাগুলো বলে রিয়া কান্নায় ভেঙে পড়ল। আনিশা অনেকক্ষণ ধরে ওর আম্মুকে বের হতে না দেখে ওই রুম থেকে বের হয়ে আদিত্য রুমে চলে গেল। তারপর আদিত্যর সাথে নিচে গিয়ে চা বিস্কুট খেতে লাগলো। রিয়া রুম থেকে বের হয়ে নিচে এসে অবাক হয়ে গেল। আদিত্যকে বলল, আপনি চা খান কবে থেকে? রিয়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা বলল, কাকে বলো আম্মু? রিয়া কথা ঘুরিয়ে বলল, আনিশাকে বললাম। ওই তো চা খায় না, আজ আবার হঠাৎ চা খাচ্ছে। হা আপু, তোমার মেয়ে এখন সব আজব আজব কাজ করে। তুমি জানো, আজ সকালে তোমার মেয়ে ওনার সাথে নামাজ পড়ছিল, আর এমন এমন ডিগবাজি দিচ্ছে না, কি বলবো। তানিশা কথাগুলো বলে হাসতে লাগলো। রিয়া আনিশাকে বলল, তাই তুমি আজ নামাজ পড়ছো? আনিশা বিস্কুট খেতে খেতে বলে, হ্যাঁ নামাজ পড়ছে। রিয়া চা বিস্কুট নিয়ে খেতে লাগলো। আদিত্য রিয়াকে দেখে বলল, আমাকে একটু হালকা কিছু বানিয়ে দিবেন? কি খাবে বলো, বানিয়ে দিচ্ছি।
আপু তুই বস, আমি ওনাকে নুডলস রান্না করে দিচ্ছি। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া ভালো করেই জানে আদিত্য এইসব হয়তো জোর করে খাচ্ছে, কারণ আদিত্য প্রতিদিন সকালে নুডলস বা জ্যাম পাউরুটি খায়, চা খাওয়ার অভ্যাস নাই। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। আদিত্যর চোখের পানি যেন বাদ মানছিল না। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, হাই রে, আমি কাকে ঠেকাইছি যে মানুষটা এত কিছুর পর আমার কথা ভাবে? আমি কি খাই না খাই, আমার কি লাগবে না লাগবে, সব আজও মনে রেখেছে। আমি কিভাবে এতটা জানোয়ার হয়ে যেতে পারলাম? আদিত্য অনেক কষ্টে নিজের চোখের পানিগুলো আটকিয়ে ফেললো। আদিত্য আনিসের সাথে বসে চা রেখে খেলতে লাগলো। রিয়া রান্না শেষ করে আদিত্যর সামনে নুডলসের বাটি দিয়ে খাওয়াই দিতে যাবে। আদিত্য মুখ হা করতে যাবে, সাথে সাথে রিয়া তানিশার মুখে দিয়ে বলে, দেখ তো সব ঠিক আছে নাকি, ঝাল কম আছে নাকি? আদিত্যর হাতে বাটিটা দিয়ে রিয়া ওর চা বিস্কুট খেতে লাগলো। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে নুডলস খেতে লাগলো আর ইচ্ছে করে নুডলস ফেলে দিতে লাগলো বাচ্চাদের মতো। তানিশা বলল, আরে কিভাবে খাচ্ছেন, ওয়েট আমি খাইয়া দিই। আদিত্যর হাত থেকে তানিশা নুডলসের বাটি নিয়ে খাওয়াই দিতে লাগলো। রিয়া দুই হাত শক্ত করে ফেললো। রিয়া এমন ভাব করতে লাগলো যেন ও কিছুই দেখেনি। আদিত্যর ভাবি হেসে বলল, রাফি, তোমার ভাইয়ের কিছু বুঝলে? বুঝলাম না, খাওয়ার সিস্টেম দেখে এমনভাবে খাওয়ার মানে কি? দূর, তুমি তো দেখি আনরোমান্টিক। আমার বোনের হাতে খাওয়ার জন্য এইভাবে খেলো। এখন দেখছো না তৃপ্তি সহকারে খাচ্ছে। আদিত্যর ভাবির কথা শুনে রিয়া বাদে সবাই হাসতে লাগলো। তানিশা লজ্জা পেয়ে গেল। আদিত্য বলল, আমি আর খাবো না। আদিত্য কথাটা বলে ছাদে চলে গেল। আর রিয়া আদিত্য চলে যাওয়ার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আনিশার সাথে গল্প করতে লাগলো। আনিশা ওর আম্মুকে জোর করে বলল, আম্মু আঙ্কেলের কাছে যাব, চলো না ছাদে যাই। না, এখানে থাক, ছাদে যেতে হবে না। নিয়ে যাও না। রিয়া বিরক্ত হয়ে আলিশাকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে আনিশাকে রেখে চলে আসতে যাবে, সাথে সাথে আদিত্য রিয়াকে ডাক দিল। রিয়া, রিয়া ডাক শুনেও চলে যেতে নিল। আদিত্য দুবার ডাক দিতেই রিয়া দাঁড়িয়ে গেল। রিয়া, আমার তোমার সাথে কথা আছে। আমার কারোর সাথে কথা নাই, আমাকে প্লিজ নাম ধরে ডাকবেন না। কেউ শুনলে সন্দেহ করবে যে আমি আপনাকে আগে থেকে চিনি। ওইসব ভেবে আমার লাভ নেই, কে বুঝলো না বুঝলো, আমার তোমার সাথে কথা আছে। আদিত্যর কথা শুনে রিয়া রেগে গিয়ে বলল, আরে আপনার তো কোনোদিন কোনো সমস্যা হয় না, যা হয় শুধু আমার হয়। দেখেন দোয়া করে, আর আমার সর্বনাশ করবেন না, আমি চাই না। আর আমাদের ব্যাপারে কেউ জানুক। আপু আর আপনার ভাইয়ার সংসারটা নষ্ট হয়ে যাক। তারা ভালোবেসে বিয়ে করেছে, আমি চাই না আমাদের জন্য তাদের সম্পর্কটা নষ্ট হোক। কেন আমাদের জন্য তাদের সম্পর্ক নষ্ট হতে যাবে কেন? রিয়া ছাদের উপরে উঠে আনিশাকে দূরে গিয়ে খেলতে পাঠিয়ে দিয়ে আদিত্যকে বলল, সবাই আপনাকে খুঁজছে, আমার বাড়ির সবার আপনার উপর রাগ। যদি তারা কেউ আপনাকে পায়, আপনাকে খুন করে ফেলবে, এত পরিমাণ রাগ। আর সেইখানে আমার আপু যদি জানতে পারে আমার এত বড় ক্ষতি আর কেউ না আপনি করেছেন, তাহলে কি ভাবছেন আপনাকে ছেড়ে দিবে? জীবনেও না। উল্টা ভাইয়াকে ডিভোর্স দিয়ে আপনাদের 14 গোষ্ঠীর ক্ষতি করতে উঠে পড়ে নামবে। আপু একজন উকিল, আর ওনার এসব কাজ করতে কোনো সময় লাগবে না। দেখেন ভাইয়া আপু একে অপরকে অনেক ভালোবাসে, তাই এখানেই চুপ হয়ে যান। সব বুঝলাম, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে না হলে আমার সন্তান আসলো কই থেকে? ও আচ্ছা, তা তোমার স্বামীকে তো দেখলাম না। আর আনিশা তো বলে ওর আব্বু নাই, কোথাও হারিয়ে গেছে। আমার স্বামী কোথায়, কে, সেটা আপনাকে বলতে বাধ্য না আমি। আপনি আমাদের বাড়ি থেকে চলে যান, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। রিয়া, আমাকে ক্ষমা করে দাও। রিয়া, আমি হয়তো তোমার ভালোবাসাটা। আদিত্য আর কিছু বলার আগেই তানিশা চলে আসে। তানিশাকে দেখে রিয়া আর আদিত্য চুপ হয়ে যায়। তানিশা আসলে আদিত্য আনিশার সাথে ওই সাইডে চলে যায়। তানিশা রিয়াকে বলল, আপু আদিত্যর সাথে কথা বলে কি মনে হয়, ছেলেটা কেমন হতে পারে? তানিশার কথা শুনে রিয়া ভ্রুকুচকে তাকালো। তানিশা রিয়াকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আসো কেন? তোর মতলবটা ঠিক লাগছে না। ব্যাপার কি? ওই কেমন, ওইটা জেনে কি করবি? আরে বলো না, আজ রাতে জানতে পারবে। আগে বলো কেমন কথা বলে তো দেখলে। জানি না, একটু কথা বললে কি বোঝা যায়? বছরের পর বছর এক ছাদের নিচে থেকে মানুষ চেনা যায় না, আর সেখানে 1 মিনিট কথা বলার মাঝে মানুষ চেনা যায় নাকি? রিয়া কথা বলে নিচে চলে গেল। রিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিয়া ভাবতে লাগলো, আদিত্য, তুমি আমার সাথে কেন এমন করলে? আজ তোমার মেয়ে তোমার কাছে আছে, কিন্তু তুমি জানো এটা শুধু আমার মেয়ে। আজ তোমার মেয়েকে এত কাছে পেয়েও আব্বুটা শুনতে পারছো না। হায় আফসোস আদিত্য, তুমি বেইমানি করে কত সুন্দর মানুষের সাথে অভিনয় করছো।
আচ্ছা আদিত্য, তুমি এত নিখুঁত অভিনয় করে মানুষকে কিভাবে ঠকাতে পারো? তোমার মতো ছেলেকে যে বিয়ে করবে সেই মেয়েটা জানতেও পারবে না তুমি মুখোশের আড়ালের শয়তানটা কতটা ভয়ঙ্কর। শান্ত মাথায় তুমি কাউকে খুন করতে একটু আফসোস করবে না, এমন ধরনের মানুষ তুমি। আচ্ছা আদিত্য, তোমার কি একটুও মায়া ভালোবাসা আমার প্রতি কাজ করলো না? এত ভালোবাসা এত আদর দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করছি, আর তুমি সেইখানে আমার সাথে এমন কাজ করলে। রিয়া চোখের পানি মুছে নিচে চলে গেল। আদিত্য আনিশাকে নিয়ে খেলতে লাগলো। তানিশা ওর দিকে তাকিয়ে আছে। আদিত্যর খুব আগ্রহ হলো রিয়ার সম্পর্কে জানার। আনিশাকে দেখে আদিত্য তানিশার কাছে গেল। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? জি বলেন। আমি এখানে 3 দিন ধরে এসেছি, একবারও তো আনিশার আব্বুকে আনিশার খবর নিতে দেখলাম না। উনি কোথায় থাকে? আদিত্যর কথা শুনে তানিশা কিছুটা চুপ হয়ে গেল। তারপর আদিত্যর দিকে তাকিয়ে বলল, আসলে আনিশার আব্বু কেউ জানি না আমরা। উনি কোথায় থাকে, উনি কেমন দেখতে তাও কেউ জানে না, শুধু আল্লাহ আমার বোন ছাড়া। উনি বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না। মানে আপু লন্ডনে পড়াশোনা করতো, ওইখানে একটা ছেলের সাথে পরিচয় হয়, ওদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়। এক পর্যায়ে আপু ছেলেটাকে অসম্ভব ভালোবাসতে শুরু করে। ছেলেটা কথা মতন সব সময় চলতো, এতটা ভালোবেসেছে যে ওই ছেলের সন্তানও গর্ভে নিয়ে ফেলেছে। আপু দেশে আসলেই ও একদিন অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যেতে জানতে পারে আপুর পেটে বাচ্চা, যেটা শুনে পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আপুকে বাচ্চার বাবার কথা জিজ্ঞাসা করলে আপু বলে না। আব্বু আম্মু আপুর ভাইয়ারা ভয়ে সব পরে খুলে বলে, বাট ওই ছেলেটা সেই যে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। ছেলেটা এত চালাক যে আপুর ফোন থেকেও সব কিছু ডিলিট করে দেয়, যত ছবি ছিল সব ছিঁড়ে পুড়িয়ে দেয়। এত নিখুঁতভাবে সব প্রমাণ নষ্ট করেছে যা বলার মতন না। আর আপুর জন্য একটা ছোট্ট চিরকুট লেখা ছিল, গুড বাই। তার আশা যেন কোনো দিন আর না করে, সে আর কোনো দিন ফিরবে না তার লাইফে। আর এদিকে আপু তো ভেঙে পড়ে। এক পর্যায়ে আপু আত্মহত্যা করতেও গেছিল। এভাবে অনেক দিন আপু আত্মহত্যা করার চেষ্টা করতে চাইছে। পরে আম্মু বাচ্চা ফেলে দেওয়ার কথা বলে। আপু বাচ্চা ফেলতে দেয় না। আপুর বিশ্বাস এতটাই যে তার বিশ্বাস যে সে একদিন আসবে আপুকে নিতে, আর সে আসুক বা না আসুক তার ভালোবাসার চিহ্নটা তার ভিতরে বড় করে তোলে। সবার বিরুদ্ধে গিয়ে আনিশা হওয়ার পর সবাই আবার আপুকে স্বাভাবিকভাবে মেনে নেয়। আদিত্য তানিশার কথা শুনছিল, চোখের পানি ধরে রাখতে পারলো না। আদিত্যর চোখের পানি দেখে তানিশা অবাক হয়ে গেল। তানিশা আদিত্যকে বলল, আরে কান্না করছেন কেন? উনি আসলে অনেক মহান। হ্যাঁ, আমার আপু অনেক ভালো একটা মেয়ে। নিজের শত্রু বিপদে যে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে। আসলে কি জানেন, ভালো মানুষদের ঠকতে হয়, সহজে বিশ্বাস করে, সেই ফল হিসেবে আপু শুধু কষ্টই পেল। আদিত্যর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আদিত্য আনিশার দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে আনিশাকে কোলে তুলে সারা মুখে কিস করতে লাগলো। এমন পাগলামি দেখে আনিশা বলে, আঙ্কেল কি হয়েছে? আদিত্য বলতে গিয়েও থেমে যায়। আদিত্য রিয়ার বলা কথাগুলো ভাবতে থাকে। রিয়া বলেছে ভাইয়া আর ওর ভাবির সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, তাই ভেবে আদিত্য চুপ হয়ে যায়। আদিত্য নিজের চোখ মুছে আনিশাকে বলে, আম্মু চলো, আমরা ঘুরতে যাব। তোমাকে নিয়ে তো তেমন ঘোরাই হয় নাই। আপনি অনেক ভালো মনের মানুষ। আপুর কথা শুনে কিভাবে কান্না করলেন, সত্যি আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। মানুষকে চেনা অনেক কঠিন, কার মনে কি আছে কেউ জানে না, তাই উপরে ব্যবহারে কাউকে ভালো বলা বোকামি। আদিত্য আনিশাকে কোলে তুলে নিচে চলে গেল। আদিত্য রিয়ার রুমে ঢুকতেই রিয়া বলল, কি ব্যাপার, আপনি আমার রুমে কেন? আমার মেয়েকে পোশাক পরিয়ে দাও তো, আর 2 দিন পর তোর বার্থডে। আদিত্যর কথা শুনে রিয়ার বুকের ভিতরে চিনচিন করে উঠল। রিয়া আদিত্যকে জোরে বলে উঠল, খবরদার, আমার মেয়ে তোমার মেয়ে হিসেবে দাবি করবে না। এই শুধু আমার মেয়ে, আর কারণ না। ওর মা বাবা সব আমি, আর কেউ না। আমি সব জেনে গেছি, ওই আমার মেয়ে, আমি ওর বাবা। তুমি কি ভাবছো তুমি না বললে আমি জানতে পারবো না? তুমি হয়তো ভুলে গেছো এই বাসার সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি জিজ্ঞেস করলে সব বলে দিবে। আদিত্য চুপ করো। আনিশা শুনতে পেলে আর ওই সবাইকে বলে দেবে কিন্তু। আর হ্যাঁ, শুনতে পারছো? তাতে কি হইছে? হ্যাঁ, আর তুমি ওর কিচ্ছু হও না। আমি ওর মা, আমি ওর বাবা, আর কেউ না। আমার মেয়েকে নেওয়ার চেষ্টাও করো না। আমি অনেক কিছু সহ্য করছি, আর না, আমার সন্তানের দিকে চোখ দিলে আমি এটা সহ্য করতে পারবো না। আমার সন্তানের দিকে ভুলেও চোখ দিও না।
তাহলে আমি ভুলে যাব তুমি কে। তুমি যা ইচ্ছে করো, এতে আমার দুঃখ নাই। আমি সব শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আমার মেয়ের থেকে আমি দূরে কোথাও যাব না। না তুমি আমাকে ক্ষমা করে দিয়ে এক হয়ে যাবে, আর না হয় আমার মেয়ের কাছ থেকে তুমি আমাকে দূরে থাকার চেষ্টাও করো না। আদিত্যর কথা শুনে রিয়া রেগে আদিত্যকে বলল, চুপ, একদম চুপ। কিসের সন্তান? এতদিন কই ছিলি তুই? 5 বছর যখন আমাকে ছেড়ে চলে গেছিলি তখন মনে হয় নাই আজ সন্তানের কথা শুনে একদম আবেগী হয়ে গেছস? দেখ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই আর আমার লাইফে আসিস না। আমি বা আমার মেয়ের লাইফে আমরা তোকে চাই না। তুই প্লিজ আমাদের মুক্তি দে। আমি আর পারছি না, প্লিজ আমাদের শান্তিতে বাঁচতে দে। আদিত্য কিছু বলতে যাবে, সাথে সাথে আনিশা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে ওর আম্মুর চোখের পানি। আনিশা দৌড়ে গিয়ে ওর আম্মুর কোলে উঠে বলে, আম্মু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আঙ্কেল, আপনি আমার আম্মুকে বকা দিয়েছেন নাকি? আরে না আম্মু, তোমার আঙ্কেল আমাকে বকা দেয় নাই। আমার চোখে পোকা পড়ছিল তো, তাই আর কি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিয়েছো? আম্মু চলো তোমাকে ড্রেস পরিয়ে দেই। আদিত্য আনিশাকে কোল থেকে নিয়ে ড্রেস পরিয়ে দিতে লাগলো। রিয়া আদিত্য আর আনিশাকে দেখতে লাগলো। ওরা দুজন দুষ্টুমি করছে আর ড্রেস পরছে। আদিত্য আনিশাকে নিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর রুমে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আদিত্য রেডি হয়ে নিচে গেলে ভাবি বলে উঠল, দুজন কোথায় যাচ্ছ? ভাবি, ওর তো 2 দিন পর বার্থডে, তাই ওকে শপিং করিয়ে দিতে যাব। আর তোমাদের কি কি লাগবে বলো? তা তো তানিশাকে সাথে করে নিয়ে যাও, পরে আবার ওকে সামলাবে নাকি? জিনিস কিনবে। উনি কি যাবে? যাবে না মানে? ওয়েট, আমি ডাক দিই। তানিশা, এই তানিশা, কই রে তুই? আদিত্যর খুব রাগ হলো, শুধু কিছু বলল না। ওর ভাবির ডাকে তানিশা উপর থেকে বলল, কি হয়েছে আপু, ডাকো কেন? তুই আদিত্যর সাথে শপিং মলে যা। তখনই রিয়া সিঁড়ি বেয়ে নামতে নামতে হুট করে বলে উঠল, ওই একা শপিং করতে পছন্দ করে, কাউকে নিয়ে শপিং করতে পছন্দ করে না। রিয়ার কথা শুনে সবাই ওর দিকে তাকালো। রিয়া এখন ভেবাচেকা খেয়ে গেল। আদিত্যর ভাইয়া বলল, তুমি কিভাবে জানলে? রিয়া কি বলবে বুঝতে পারছে না। তখনই মাথায় একটা আইডিয়া চলে আসলো। রিয়া বলল, ওই তো ছাদে যখন ওনার সাথে কথা বলছিলাম তখন জানতে পারি উনি কাউকে নিয়ে যেতে পছন্দ করে না। ও আচ্ছা, যাই হোক। আদিত্য, তুই তানিশাকে নিয়ে যা, এই বদ অভ্যাস চেঞ্জ কর। একা আচ্ছা থাক, উনি একাই যাক। ধন্যবাদ। আদিত্য আনিশাকে নিয়ে চলে গেল। আদিত্য আনিশাকে নিয়ে সারা শহর ঘুরতে থাকে। আনিশাকে পার্কে নিয়ে যায়। আনিশা খেলতে থাকে, সেসব আদিত্য ভিডিও করে পিক তুলতে থাকে। আদিত্য আনিশা দুজনে অনেক ধরনের পিক তুলতে লাগলো। তারপর রাকিবের কাছের পিকগুলো পাঠিয়ে দিল। রাকিব সাথে সাথে কল দিল। আদিত্য কলটা ধরে কথা বলতে লাগলো। কিরে, এইটা তো রিয়া আপুর মেয়ে। এই পিচ্চিটাও এত সুইট ভাবে কথা বলে। কতবার ভাব জমে গেছি, বাট পিচ্চিটা কথাও বলে না। বাট তোর ভাবির সাথে অনেক মিল, তা তোর সাথে কিভাবে ঘুরতে গেল? আমি তো পুরো অবাক রে ভাই। হা হা, আমার মেয়ে আমার সাথে মিশবে না তো কি করবে? রক্তের একটা টান বলে কথা আছে না? কি মেয়ে মানে? রে, এইটা আমার আর রিয়ার সন্তান। ভাইয়ার শালিকে আমার সেই ভালোবাসা। কি রিয়া আপু তোর গার্লফ্রেন্ড বলিস কি রে মামা? আপুটা অনেক ভালো রে। ছি আদিত্য, তুই তাকে এভাবে কষ্ট দিলি? ও মা, তুই আবার পাল্টি খাচ্ছিস কেন রে? দেখ, আমি রিয়া আপুর সাথে কথা বলছি। ভাইয়ার বিয়েতে তো তার সব শালিকার সাথে কথা হয়েছে। রিয়া আপুর সাথে তোর ফ্যামিলি মানুষ, আমার স্ত্রীর সাথে অনেক মিল। বিশ্বাস কর, কত সুন্দর করে সবার সাথে মিলে গেছে। আমি তো ওনাকে বোনও বানিয়ে ফেলেছি। শালা, তুই আমার বোনের সাথে এমন করছস? এই শালা, আমি মেয়েদের সাথে বেইমানি করছি, কিন্তু ওই মেয়েগুলো ছেলেদের জীবন নিয়ে খেলতো, আর সেখানে তুই কিনা ভালো মেয়েটার সাথে এমন করলি। আমি ভেবেছিলাম তোর সাথে শারীরিক সম্পর্ক করেছে, তার মানে হয়তো খারাপ, তাই তোকে উৎসাহিত করছি। এখন আর কি করব, বুদ্ধি দে। রিয়াকে কিভাবে বুঝাবো? এই রাকি ফোন রাখছি। আদিত্য ফোনটা কেটে দিয়ে দৌড়ে আনিশাকে বাঁচাতে গিয়ে দোলনাটা আদিত্যর পায়ের উপরে গিয়ে পড়লো। আদিত্য ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। রিয়ার বুকে চিনচিন করে ওঠে। আর এদিকে সব মানুষজন এসে আদিত্যর উপর থেকে দোলনা সরিয়ে সবাই আদিত্যকে ধরে হসপিটালের দিকে নিয়ে যেতে লাগলো। আদিত্য আনিশাকে বুকের সাথে চেপে ধরে আছে। আদিত্যর থেকে আনিশাকে কেউ নিতে চাইলে আদিত্য দেয় না। আনিশা কান্না করছে। আদিত্য বলল, আম্মু কান্না করে না, কিছু হয় নাই। আম্মু, এই আম্মু কান্না করে না, দেখি আম্মুটা দেখো, তোমার কিছুই হয় নাই। আনিশা অনেকটা ভয় পেয়ে গেছে, কান্না থামছে না।
আদিত্য অনেক কষ্টে আনিশার কান্না থামিয়ে দেয়। হসপিটালে নিয়ে গেলে আদিত্যর পায়ে ব্যান্ডেজ করে দেয়। দোলনার কানির সাথে লেগে কিছুটা কেটে গেছে আর অনেকটা ব্যথা পাইছে। এক্সরে করে দেখে জাস্ট ফুলে গেছে, হাড্ডি ভাঙে নাই। আদিত্য হসপিটাল থেকে বের হয়ে শপিং মলে চলে যায়। গিয়ে আনিশা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ওকে চিপস কিনে দিয়েছে, ওইটা খেতে ব্যবস্থা। আদিত্য সবার জন্য শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরল। আনিশা দৌড়ে ওর আম্মুর কোলে গিয়ে উঠল। আদিত্য শপিং ব্যাগগুলো ওর ভাবির কাছে গিয়ে বুঝিয়ে দিয়ে ওর রুমে যেতে নিল। তখনই রিয়া পেছন থেকে বলে উঠল, আদিত্য তোমার পায়ে কি হয়েছে? আদিত্য প্যান্ট দিয়ে ঢাকার চেষ্টা করতে লাগলো। সবাই আদিত্যর দিকে তাকাতে বলল, আদিত্য, আসলেই তো তোমার পায়ে ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে? ও কিছু না, একটুখানি লাগছে। রাগ তুলবে না, সবকিছু লুকানোর অভ্যাস এখনো যায় নাই। কি হয়েছে সত্যি করে বলো। কিরে আপু, তুই এমন ভাবে কথা বলছিস মনে হয় ওনাকে তুই আগে থেকেই চিনোস। যাতা বলো, আমি ওনাকে কিভাবে চিনবো? কিরে আদিত্য, তুই সত্যি করে বল কিভাবে লাগছে। এদিকাই তো। ধর কিছু হয় নাই, রাস্তায় উষ্টা খাইছিলাম, এর থেকে কিছু না। আদিত্যর কথা শুনে আনিশা বলে, আঙ্কেল মিথ্যা বলো কেন? আম্মু জানো আঙ্কেলের পায়ের উপরে দোলনা পড়ে গেছিল। আনিশার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর ভাবি বলল, দোলনা কোথায় পাইলো? আদিত্য, ভালো করে বলো তো, কোথায় গেছিলে? আরে ভাবি, তেমন কিছুই হয় নাই। আনিশাকে নিয়ে পার্কে গেছিলাম, তারপর ওই দোলনায় বসে খেলছি। হঠাৎ করে দোলনাটার একটা অংশ খুলে যেতে লাগে। যেতে যেতে আনিশাকে কোলে দিতেই আমার পায়ের উপর এসেছে, পরে বাড়ি লাগে। এইটুকু, তেমন একটা না। কি এটা সামান্য বিষয়? দেখে এদিকে আসো। ডাক্তারের কাছে গেছিলে? পা ভাঙে নাই তো? আরে না, জাস্ট কিছুটা ফুলে গেছে আর একটু কেটে গেছে। আদিত্যর কথা শুনে ওর ভাবি ভাইয়া তানিশা আদিত্যকে ধরে সোফায় বসিয়ে দিল। ওর পা দেখে চমকে গেল, অনেকটাই ফুলে গেছে, এমনকি রক্ত বের হইছে। ওর ভাবি আর ভাইয়া অনেক বকা দিতে লাগলো। আদিত্য বাচ্চাদের মতো মুখ করে বলল, ধুর, তোমরা সব বোনরা এত বকা দাও কে? একটু ভালো হতে পারো না? সুযোগ পেলে খালি বকা দাও না। মানে আমরা বোনেরা মানে? ওনাকে দেখলাম আনিশাকে বকা দেওয়া, তাই আর কি। রিয়ার রাগের লুক নিয়ে চলে গেল আনিশাকে নিয়ে। আদিত্য রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য সবাইকে বুঝিয়ে রুমে যেতে চাইলো। তানিশা আদিত্যকে ধরতে গেলে আদিত্য বলল, ভাইয়া তুমি ধরো, উনি মেয়ে মানুষ, ওনাকে ধরা যায় নাকি? আরে লজ্জা পাচ্ছেন কেন? আমার কাঁধে হাত দিন। না থাক, সমস্যা নাই, আমি একা চলে যেতে পারবো। 3 ঘন্টা হাঁটাহাঁটি একাই করছি, সমস্যা নাই, এইটুকু যেতে পারবো। এই জন্য তো পা আরো ফুলিয়ে ব্যথা বানিয়ে ফেলেছস। খালি জিদ সব সময়। ধর আমাকে। আদিত্য ওর ভাইয়ের কাঁধে হাত দিয়ে সিঁড়ি বয়ে যেতে লাগলো। আদিত্যকে ওর রুমে দিয়ে আসলো। আদিত্যকে খাটে বসিয়ে দিল। আদিত্য খাটে বসে বলল, ভাইয়া, আর কিছুদিন এখানে থাকা যাবে না? হঠাৎ এই কথা? ভাইয়া, আনিশাকে ছাড়া থাকতে ভালো লাগছে না। তাহলে তুই থেকে যা। তোমরা না থাকলে এখানে একা থাকবো কিভাবে? আদিত্যর ভাবি বরফ নিয়ে এসেছে, ওর পায়ে দিতে লাগলো আর বলল, আদিত্য, একটা সত্যি করে কথা বলবি? ভাবি বলো। তুমি কি রিয়াকে আগে থেকে চেনো? কই না তো, কেন? তোমাদের কথাবার্তা মাঝে মাঝে যে কেমন যেন লাগে। ও কিছু না, ওনার সাথে ছাদে কথা বলছিলাম, সেখান থেকে উনি সবকিছু জেনেছে। হঠাৎ করে রিয়া তোমার থেকে এত কিছু জানতে গেল কেন? আরে রিয়া তো আমার থেকে কত কিছুই জিজ্ঞেস করছে। আমি তো খেতে পছন্দ করি, কি খাই, ওই তো আমাকে রান্না করে খাওয়ায়। তাই হয়তো আদিত্যের থেকে সবকিছু শুনেছে। রিয়া তো সবার সামনে রাখে, এখানে সন্দেহ করার কি আছে? দূর, সন্দেহ কেন করব, এমনি বললাম। আরে ভাইয়া, বুঝতে পারছো না, ভাবি হলো উকিল মানুষ, কথায় কথায় সন্দেহ করা তার স্বভাব। আদিত্য কথাটা বলে হাসতে লাগলো, সাথে ওর ভাইয়াও। ওর ভাবি রেগে গিয়ে মারতে যাবে, তখন আদিত্য বলল, এই আমি মজা করছি তো, এত রেগে যাও কেন? আচ্ছা, তুমি ড্রেসটা চেঞ্জ করো, প্যান্টটা তোমার ভাইয়ার সাহায্য চেঞ্জ করে নাও। আমি নিচে গেলাম, কিছু লাগলে আমাকে বলো। আর এই বরফগুলো পায়ে লাগাও হালকা করে। আদিত্যর ভাবি চলে গেলে আদিত্যর ভাই আদিত্যকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করে। আদিত্যকে ড্রেস চেঞ্জ করে বসিয়ে দিতেই দরজা কেউ ধাক্কা দেয়। আদিত্যর ভাইয়া দরজা খুলতেই আনিশা দৌড়ে এসে আদিত্যকে বলল, আঙ্কেল তুমি এখন ঠিক আছো? হ্যাঁ আম্মু, আমি একদম ঠিক আছি। তুমি কি এখনো ভয় পাচ্ছ? আনিশা আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আমি তো এখন ভয় পাচ্ছি না, কিন্তু আম্মু কান্না করছে আর আমাকে বলে তোর আব্বু অনেক পচা, তোর আব্বু নিজের খেয়াল রাখে না, খালি আমাকে কষ্ট দেওয়ার জন্য বসে থাকে। কিন্তু আমার কথা, আমার আব্বু আম্মুর সাথে দেখা করলো, কিন্তু আমার সাথে কেন দেখা করলো না? আমি আব্বুর উপরে রেগে আছি।
আদিত্য আনিশার কথা শুনে কি বলবে বুঝছে না। আদিত্যর ভাই অবাক হয়ে ওদের দেখতে লাগলো। আদিত্য আনিশার কপালে চুমু দিয়ে বলল, তোমার আব্বু তোমার খুব কাছে আসছে, সময় হলে তোমাকে ধরা দিবে। তোমার আব্বু যে বড্ড অসহায় আম্মু, চাইলে তোমার কাছে থেকেও বলতে পারে না আম্মু আমি তোমার আঙ্কেল না, আমি তোমার আব্বু। আদিত্য কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দিল। আর আদিত্য খেয়াল করে নাই যে ওর কথা ওর ভাইয়া শুনছে। আদিত্যর কথা আনিশা না বুঝে কোল থেকে নেমে খেলা করতে লাগলো। আদিত্যর ভাইয়া এগিয়ে এসে বলল, আনিসা, আম্মু তুমি আমার খালামনির কাছে যাও তো, দেখো তোমার খালামণি কি করে। ভাইয়া তুমি যাও নাই? না। আনিশা উঠে দৌড়ে চলে যায়। আদিত্যর ভাই দরজা লাগিয়ে দিয়ে আদিত্যর কাছে এসে বলে, আমাকে সত্যি করে কথা বল, তুই রিয়াকে আগে থেকে চিনিস? ধুর ভাইয়া কি বলো, আমি ওনাকে কিভাবে চিনব? আমি তো কোনোদিন ওনাকে দেখি নাই। তুই মিথ্যা বলছিস। আদিত্য, তুই যে কলেজে পড়তি সেই কলেজে রিয়াও পড়তো। আমার কেবল খেয়াল আসলো, এই সত্য করে বল, আমার কাছে লুকোস না। ভাইয়া সময় হলে তোমাকে বলবো, এখন যাও, ভালো লাগছে না। না, আমি এখন শুনতে চাই, রিয়াকে তুই চিনিস কিনা বল। হ্যাঁ চিনি, এখন যাও। কিভাবে চিনিস? আর তুই ওর বয়ফ্রেন্ডকে চিনোস? উফ ভাইয়া যাবে, ভালো লাগছে না, ব্যথাই করছে অনেক, আমার অনেক ঘুম পাচ্ছে। আদিত্যর ভাই দরজাটা লাগিয়ে দিয়ে আদিত্যর কাছে এসে বলে। আদিত্য কথাটা বলে শুয়ে পড়ল। আদিত্যর ভাইয়া কিছু বলতে গিয়েও বলে না। পরে আদিত্য রুম থেকে বের হয়ে গেল। আদিত্য সোজা হয়ে শুয়ে ভাবতে লাগলো, কি করি, পাগলিটা সারাটা রাত কান্না করে যাবে, ওর রুমেও তো যেতে পারবো না। একবার জ্বর এসেছিল, তাতে কি কান্না? আমি সুস্থ না হওয়া পর্যন্ত তো না খেয়ে না ঘুমিয়ে আমার সেবা করে গেছে। উফ, কিভাবে যে ওর কাছে গিয়ে কান্না থামিয়ে আসবো? আমি কেউ রুমে যাব আনিশার নাম করে? না, তাও করলে তাও সন্দেহ হবে। আর এই পা নিয়ে গেলে যদি ধরা পড়ি, পালাতেও পারবো না। কি যে করি, ধূর ছাই, ভালো লাগে না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। হঠাৎ করে আদিত্যর ঘুম ভাঙলে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিতেই আদিত্য ভয় পেয়ে যায়। আদিত্য তাড়াতাড়ি করে ফোনের লাইট জ্বালিয়ে দেখে রিয়া ওর মাথার পাশে বসে থেকে মাথায় হাত রেখে ঘুমিয়ে আছে। আদিত্য আস্তে আস্তে রিয়াকে ডাকতে লাগলো। রিয়া তাড়াতাড়ি করে উঠে চলে যেতে নিলে আদিত্য রিয়ার হাত ধরে ফেলে। আমার হাত ছাড়েন। জান, আমি তোমাকে এত কষ্ট দেওয়ার পরে কিভাবে এই শীতের ভিতরে বসে থেকে আমার মাথায় জলপট্টি দিতে পারলে? তোমার কি আমার উপরে রাগ হয় না? এত কিছুর পর কিভাবে তুমি আমাকে আজও আগের মতো করে ভালোবাসতে পারো? আমার হাত ছাড়েন, আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার বাড়িতে এসেছেন, আমার এটা কর্তব্য আপনার সুযোগ সুবিধাগুলো দেখা। আপনি অসুস্থ তাই দেখতে এসেছিলাম। এসেছে দেখে আপনার শরীরে জ্বর এসেছে, জ্বরে কাঁপছিলেন, তাই আমি মানুষকে সাহায্য করেছি। এটা স্বাভাবিক ব্যাপার, এখানে ভালোবাসা খুঁজে পাওয়া বোকামি। আর আপনি যদি ভাবেন আমি আপনাকে এখনো ভালোবাসি, তাহলে সব থেকে বড় ভুল করবেন। আদিত্যর হাত থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে যেতে নিলে আদিত্য উঠে রিয়াকে ধরতে গিয়ে পড়ে যায়। সাথে সাথে রিয়া এসে আদিত্যকে ধরে তুলে খাটে বসিয়ে দিয়ে বলল, সমস্যা কি আপনার? আমার পেছনে আসছিলেন কেন? আর একটু হলেই তো আবার ব্যথা পেতেন। রিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। রিয়া, আমি তোমাকে অনেক খুঁজেছি, আমি তো তোমার নাম্বারটাও জানতাম না, তোমার ঠিকানাও জানতাম না। হ্যাঁ আমি মানছি, আমি তোমাকে ঠকিয়ে চলে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারছিলাম না। তোমার প্রতিটা ভালোবাসা, স্নেহগুলো, তোমার প্রতিটা ব্যবহারগুলোকে আমি মিস করতে থাকি। এক পর্যায়ে আমি যেন পাগল হয়ে যাব এমন অবস্থা হয়ে গেছিল। আমি সত্যি তোমাকে ভালোবাসি অনেক। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সবাইকে জানিয়ে দিব। আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মেয়েকে ছাড়া আমি আর থাকতে পারবো না, আমার তোমাদের দুইজনকে চাই। আদিত্যর কথা শুনে রিয়া হাসতে লাগলো আর হাসি থামিয়ে বলল, অনেক মজা পেলাম। শোনো, একটা কথা বলি, আমি মরে গেলেও কোনোদিন তোমার কাছে ফিরে যাব না। যে মানুষ আমাকে ঠকিয়ে চলে গেছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে এক ভুল বারবার করতে চাই না। আমি অনেক অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে, আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আর বাবার পরিচয় চাইলে বড় করা খুব কঠিন। রিয়া প্লিজ আমাকে ক্ষমা করে আবার সব ঠিক আগের মতো করে নেই। সেটা আর কোনোদিন সম্ভব না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। রিয়া আদিত্যকে শুয়ে দিয়ে চলে যেতে নিলে আদিত্য ওর বুকের সাথে রিয়াকে জড়িয়ে ধরে। রিয়ার সারা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে এমন অবস্থা। রিয়া নিজেকে সরিয়ে নিতে চাইলে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে আর উপরে শুয়ে দিয়ে বলল, বাইরে থেকে না ঠান্ডা হয়ে গেছো, কিছুটা গরম হয়ে নাও, তারপর চলে যাও। লাগবে না, আমাকে ছেড়ে দাও। না লাগলে আমার লাগবে।
তুমি চুপ করে শুয়ে থাকো তো। রিয়া কিছু বলল না। রিয়া আদিত্যর বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। বেশ কিছুক্ষণ দুজনে চুপ হয়ে থাকলো। আদিত্য রিয়ার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া আদিত্যর বুক ভাসিয়ে দিতে লাগলো চোখের পানিতে। আদিত্য রিয়াকে বলল, রিয়া, কান্না করো না। আমি জানি তুমি রাগের মাথায় এসব বলে, তুমি আজও আমাকে সেই আগের মতো করে ভালোবাসো। রিয়া, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো সময় থাকতে তোমার ভালোবাসাটা বুঝি নাই। যখন তোমার ভালোবাসাটা বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে যায়। তোমাকে অনেক খুঁজেছি, আমি কোথাও পাই নাই। কেন আমার সাথে এমন করলে? আমি তো তোমার থেকে কিচ্ছু চাইতাম না, শুধু তো তোমার ভালোবাসা চেয়েছি। তাই বলে তুমি আমাকে এইভাবে একা ছেড়ে চলে আসলে? আমাকে ক্ষমা করে দাও। আদিত্যর কথা শুনে আর কিছু না বলে আদিত্যর বুকের উপর থেকে উঠে চলে যেতে লাগলো। আদিত্য ডাকলেও শুনলো না। রিয়া রুম থেকে বের হয়ে আদিত্য দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল। আদিত্য ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্যর খুব কান্না করতে ইচ্ছে করছে। আদিত্য নিজেকে শক্ত করে সারা রাত ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকাল 9টায় আদিত্যকে তানিশা ডাক দিতে আছে। আদিত্য ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তানিশার কণ্ঠ পেয়ে রুমে আসলো। কিছু বলবেন? সবাই আপনাকে নিচে ডাকছে, আপনি কি নিচে যেতে পারবেন নাকি? এখানে খাবার দিয়েছে। নিচে যাব। আদিত্য তানিশার সাথে নিচে নেমে চলে গেল। রিয়া যখন দেখতে পেল তানিশা আদিত্যর হাত ধরে নামাচ্ছে, রিয়ার কেন জানি রাগ উঠে গেল। রিয়ার রাগে লুক নিয়ে তাকাতেই আদিত্যর সাথে সাথে তানিশার হাত ছেড়ে দিল। আপনি যান, আমি একা নামতে পারবো। আরে সমস্যা নেই, আপনি আমার হাত ধরে নামেন। এভাবে একা নামতে গেলে আপনার আরো বেশি ব্যথা লাগবে পায়ে। আদিত্যর কাছে ওর ভাইয়া গেল, আদিত্যকে নামিয়ে নিয়ে এসেছে। সোফায় বসিয়ে দিলে আদিত্যর ভাবি বলল, তোমার এখন কি অবস্থা আদিত্য? এই তো ভাবি, অনেকটা ভালো। আনিশা দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্য কোলে তুলে নিতে গিয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়া ধরতে যাওয়ার আগে তানিশা ধরে ফেলে। আদিত্য নিজেকে সামলিয়ে নিতেই রিয়া রাগের লুক নিয়ে তাকিয়ে বলে, নিজেকে সামলাতে পারেন না, আবার আনিশাকে কোলে নিতে হবে কেন? আনিশা, আঙ্কেলের কোল থেকে নামো। এত রেগে যাচ্ছেন কেন? আমি নিজেকে সামলাতে পারি না? হ্যাঁ পারেন, নিজেকে আগে সামলাতে শেখেন, তারপর আমার মেয়েকে কোলে নিয়েন। খালি মেয়েদের স্পর্শ পাওয়ার জন্য নাটক করেন। রিয়া কথাটা বলে আদিত্যর কোল থেকে আনিশাকে নিয়ে সোফায় বসিয়ে খাবার খাওয়াতে লাগলো। আদিত্য কিছু না বললে রাহেলা বেগম বলল, রিয়া, এটা কি ধরনের কথাবার্তা? তোর মেয়েকে ছেলেটা অনেক ভালোবাসে, তোর মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের পায়ের এই অবস্থা করেছে, আবার তুই ওকে কথা শোনাচ্ছিস? ওনাকে নিয়ে যেতে কে বলেছিল? আমি কি বলেছিলাম আমার মেয়েকে নিয়ে যেতে? উনি ইচ্ছে করে নিয়ে গেছে। রিয়া, এটা কি ধরনের ব্যবহার? চুপ একদম। আর আদিত্য কিসের মেয়েদের স্পর্শ করতে চায়? হ্যাঁ, তো না তো কি, সেই তো দেখছি তানিশার সাথে ফ্লার্ট করা শুরু করছে। আর তানিশার থাপ্পড় খাবি নাকি? শোন, একটা কথা একবার বলছিলাম, আবার বলছি, মানুষ চেনা খুব কঠিন। মানুষকে কয়েকদিন দেখলেই চেনা যায় না। এমনও মানুষ আছে এক ছাদে থেকেও মানুষ চেনা যায় না। আর সেখানে তুই 4 দিনের ভেতরে তার সাথে এত মিলেমিশে শুরু করছস। আর তোর মতলব আমার একদম ভালো লাগছে না। রিয়ার কথা শেষ হতে না হতেই রাহেলা বেগম ঠাস করে রিয়াকে থাপ্পড় লাগিয়ে দিল। রাগের লুক নিয়ে বলল, চুপ, একদম চুপ। তুই যেমন অন্য কেউ তেমন ভাবিস না। আদিত্যর সাথে ও মিশতেই পারে। এইখানে তোর সমস্যা কোথায়? ওদের বিয়ে দেওয়া হবে, সেখানে ওরা একে অপরের আগে থেকে চিনলে সমস্যা কোথায়? তোকে এত কিছু ভাবতে হবে না। তানিশা কি করলো না করলো, তোকে তো পড়তে পাঠিয়েছিলাম, আর সেখানে তুই কি করে আসলি? কোন কার ছেলের বাচ্চা পেটে নিয়ে দেশে ফিরে আসলি। শোন, আমার মেয়েকে আমি চিনি, তোর মতো না। রিয়ার রাহেলা বেগমের কথা শুনে চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আনিশা ভয় পেয়ে গেল। রিয়ার বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আদিত্য রাগে 2 হাত শক্ত করে ফেললো। রিয়া আনিশাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ মানছি আমি ভুল করছি একটা বেঈমানকে ভালোবেসে, কিন্তু তুমি আমার আম্মু হয়ে আজ আমাকে এত বড় কথা বলতে পারলে? তুই বলতে বাধ্য করেছিস, আমি তো বলতে চাইনি। তুই তানিশা আদিত্যকে অপমান করেছিস। ওকে, সব বুঝলাম। আর কি যেন বললে, আদিত্যর সাথে তানিশার বিয়ে দিবে মানে? হ্যাঁ, 2 পরিবার মতামত নেওয়া হয়েছে। এখন আদিত্য আর তানিশার মতামত নেওয়া হলে গেলেই বিয়ে দিয়ে দেবো। আদিত্যর কাছে গিয়ে রিয়া ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। সবাই অবাক হয়ে রিয়াকে কিছু বলতে চাবে, আদিত্য সবাইকে হাত দিয়ে থামিয়ে দিল। আর রিয়া আদিত্যকে চিৎকার করে বলল, আমার বোনকে ভালো রাখিস, বেঈমানি করিস না। তোদের মতো ছেলেদের আমার বিশ্বাস নেই। সেই কবে উঠে গেছে। তুই আবার আমার ভালোবাসার মানুষটার মতো বেঈমানি করিস না। এইটা বিয়ে, এটা সারা জীবনের প্রশ্ন, তাই মাথার ভেতর ঢুকিয়ে রাখিস। আর আমার বয়ফ্রেন্ডের মতো আমার বোনকে ছেড়ে যাস না।
এবার আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিলেও এবার কাউকে ছাড়বো না। এখানে আমার ছোট বোনের জীবনের প্রশ্ন। আদিত্যকে রিয়া ধাক্কা দিয়ে আনিশাকে নিয়ে চলে গেল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে সোজা টি টেবিলের উপরে গিয়ে পড়ল। টি টেবিলটা ভেঙে আদিত্যর মাথায় লাগলো। আদিত্যর মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আদিত্য রিয়া বলে ডাক দিলে রিয়া পিছনে ঘুরে তাকায় না। সবাই যখন চিৎকার দিয়ে ওঠে তখনই রিয়া পিছনে ঘুরে ওঠে। রিয়া আনিশাকে কোল থেকে নামিয়ে দিয়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে সোজা পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেল। রিয়ার মাথাটা সিঁড়ির উপরে পড়তেই মাথায় আঘাত পেল। রিয়ার মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। রিয়া করতে করতে নিচে পড়ে গেল। আনিশা আম্মু বলে ডাক দিয়ে কান্না করতে লাগলো। সালেহা বেগম দৌড়ে গিয়ে রিয়াকে ধরে কান্না করতে লাগলো। রিয়া কিছু বলতে গিয়েও রাহেলা বেগমের কোলে জ্ঞান হারিয়ে ফেললো। আনিশা, তুই তাড়াতাড়ি আনিশাকে ধর, ও পড়ে যাবে। রাফির, তুমি আদিত্যকে নিয়ে যাও, আমি আর আম্মু রিয়াকে নিয়ে আসছি। রাফি আদিত্যকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রিয়াকে রাহেলা বেগম আর আদিত্যর ভাবি ধরে নিয়ে যেতে লাগলো। দুজনকে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে চলে গেল। দুইটা ক্যাবিনে দুজনকে ভর্তি করে দিল। আদিত্যর আব্বু আম্মুকে খবর দিল, ওরা সবাই রওনা দিয়ে দেয়। সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগম কান্না করছে। আদিত্যর ভাবি রাহেলা বেগমকে থামিয়ে দিল। আনিশা তানিশাকে জোর করে হসপিটালে নিয়ে আসতে বাধ্য করে। আনিশাকে দেখে রাহেলা বেগম ওকে বুকে চড়িয়ে কান্না করতে লাগে। আনিশা কান্না করতে লাগলো। তানিশা বলল, আম্মু কান্না করো না, আপুর কিচ্ছু হবে না। আর আনিশাকে কান্না থামানোর বাদ দিয়ে তুমি ওকে জড়িয়ে ধরে আরো কান্না করছো। আম্মু প্লিজ কান্না বন্ধ করো, ওদের কিচ্ছু হবে না। রাহেলা বেগমকে আদিত্যর ভাবি সান্ত্বনা দিতে লাগলো। আর এদিকে ডাক্তার বের হয়ে বলল আদিত্যর অবস্থা তেমন ভালো না। আদিত্যকে বাঁচাতে হলে রক্ত প্রয়োজন। সবাই রক্ত খুঁজতে সবার সাথে যোগাযোগ করতে লাগলো। আদিত্যর আম্মু আব্বু রাকিব হসপিটালে চলে আসে। রাকিব রাফিকে বলে, ভাইয়া আদিত্যর ফোন কি অবস্থা? ভালো না, ওর রক্ত দরকার। রাকিব, তুমি কোনো ব্যবস্থা করতে পারো কিনা দেখো তো। ভাইয়া আপনার রক্ত আর আদিত্যর রক্ত তো এক। বাট ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার রক্ত দেওয়া যাবে না, আমার শরীরে নাকি রক্ত কম। অনুরোধ করলাম, বাট ওনারা শুনলো না। কি করব বুঝতে পারছি না। ওয়েট, আমার রক্তের গ্রুপ আদিত্যের গ্রুপ তো এক, চিন্তা করবেন না, আমি রক্ত দিব। রাকিব চলে গেল ডাক্তারের কাছে। রাকিব রক্ত দিয়ে বের হয়ে আনিশাকে কোলে তুলে নিল। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে এসেছে বলে আদিত্য এখন ঘুমাচ্ছে, জ্ঞান ফিরলে একজন দেখা করতে পারবে বলে চলে যায়। আদিত্যর আম্মু রাফির কাছে গিয়ে বলল, রাফি, আদিত্যর এই অবস্থা কি করে হলো? তোর কাছে তো আমার ছেলেকে পাঠিয়েছি, আজ এমন অবস্থা হলো। আম্মু শান্ত হও, তোমাকে আমি পরে বলছি, এখন প্লিজ কান্না থামাও। রাফি আর সবাই অপেক্ষা করতে লাগলো। আর এইদিকে রিয়ার জ্ঞান ফিরলে ক্যাবিন থেকে বের হয়ে আদিত্য আদিত্য বলে চিৎকার করতে লাগলো। রিয়াকে দেখে আনিশা দৌড়ে এসে জড়িয়ে ধরে। রিয়াকে এই অবস্থায় দেখে আদিত্যর ভাবি বলল, রিয়া তুই উঠে আসলি কেন? এই অবস্থা নিয়ে মাথায় সমস্যা হবে তো। আপু আদিত্য কোথায়? আপু আদিত্যর কিছু হয় নাই তো? আদিত্য খোঁজ নিয়ে তুই কি করবি? তুই ক্যাবিনে যা, ওই অবস্থায় তোকে বের হতে কে বলেছে? মাথায় অনেকটা ব্যথা পাইছস, রক্ত পড়ছে, চল ক্যাবিনে। আদিত্যর ভাবি রিয়ার কাছে আসলে রিয়াকে ধরে নিয়ে যেতে নিলে রিয়া চিৎকার করে বলল, আমি যাব না আপু, আদিত্যর কাছে যাব। আদিত্য কোথায় আপু? আমি আদিত্যর কাছে যেতে চাই। আপু আমার আদিত্য কোথায় বলো না। ভাবি আপনার এই অবস্থা কেন? ভাবি মানে? রাকিব, কাকে ভাবি বলো? রিয়া কি যাতে বলছিস? আদিত্য তোর মানে? উফ আপু তুমি প্লিজ বলো না আমার আদিত্য কোথায়। আমি আদিত্যর কাছে যেতে চাই। আমার আদিত্য ভালো নাই, আমার মন বলছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার আদিত্যর কাছে নিয়ে চলো না। কথাগুলো বলে রিয়া জোরে জোরে কান্না করতে লাগলো আর পাগলামি করতে লাগলো। রিয়ার পাগলামি দেখে সবাই অবাক হয়ে গেল। রাফি রেগে গিয়ে রিয়াকে বলল, করা শুরু করেছো রিয়া? নিজে আমার ভাইয়ের এই অবস্থা করে এখন পাগলামি করছো? যাও কেবিনে যাও, এভাবে থেকে আবার নিজের ক্ষতি করবে নাকি? রিয়া এই অবস্থা করেছে মানে? হ্যাঁ আম্মু, রিয়ার জন্য আদিত্য আজ এই অবস্থা। রূপা, তোমার বোনকে নাটক করতে না করো। আমি অনেক সহ্য করেছি, আমার ভাইকে অনেক অপমান করেছে, আমি কিছু বলি নাই। আমার ভাইয়ের এই অবস্থা করলো, তারপরও আমি কিছু বলি নাই। এখান থেকে নিয়ে যাও, নাটক করতে না করো। রাকিব রাফির কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া চিৎকার করে বলল, আমি এসব ইচ্ছে করে করি নাই ভাইয়া, প্লিজ আমি আদিত্যর কাছে যেতে চাই। প্লিজ তোমরা কেউ বলো আমার আদিত্য কোথায়। উফ রূপা, আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার বোনকে চুপ থাকতে বলো। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমার বোনকে ছাড়বো না। রিয়া রাফির পায়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া আপনি আমাকে যে শাস্তি দেওয়ার দেবেন, প্লিজ বলেন আদিত্য কোথায়।
আমি আর নিতে পারছি না। আমি আমার আদিত্যর কাছে যেতে চাই। আমি ইচ্ছে করে কিছু করি নাই, সত্যিই বুঝতে পারি নাই। আমি বুঝতে পারলে কখনোই আদিত্যকে ধাক্কা দিতাম না। রাফি রেগে রিয়াকে লাথি দিয়ে সরিয়ে দিল। আদিত্যর ভাবির রাগ উঠে গেল। আদিত্যর ভাবি কিছু বলতে যাবে তখনই রাকিব রিয়াকে তুলে বলল, ভাবি, আদিত্য এখন কেবিনের ভিতরে আছে, আর চিন্তা করবেন না, আদিত্য কিছু হবে না। ওই এখন মোটামুটি আছে। ওই জ্ঞান ফিরলে আপনি ওর সাথে দেখা করতে যাইয়েন। না, আমি এখন ওকে দেখতে চাই। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আদিত্যর কাছে যেতে চাই। ভাবি প্লিজ শান্ত হন, ডাক্তার যেতে দিবে না তো? দেখেন, ওই জ্ঞান ফিরলে আমি আপনাকে ভিতরে পাঠানোর ব্যবস্থা করব। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনি এখন প্লিজ নিজের আর ক্ষতি করবেন না। মাথায় তো আপনিও ব্যথা পাইছেন, আপনি যান, রেস্ট নেন। আদিত্য যদি জানতে পারে আপনার এমন অবস্থা, আপনার কি মনে হয় ও ভালো থাকবে? আরো উল্টো কষ্ট পাবে। আপনি কি চান আদিত্যকে কষ্ট পাক? না না, আমি আমার জানকে কষ্ট দিব না। আমি কেবিনে চলে যাব। প্লিজ ভাইয়া, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ভাইয়া, আমি ওর কোনো ক্ষতি কোনোদিন চাই নাই। ভাইয়া, আমি কিভাবে পারলাম ওকে এভাবে ব্যথা দিতে? আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। রিয়া কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়া পড়ে যেতে নিলে রাকিব ধরে ফেলে, সাথে সাথে আদিত্যর ভাবি এসে ধরে ফেলে। আনিশাকে নামিয়ে দিয়ে রিয়াকে ক্যাবিনে রেখে আসে। নার্স ডাকলে নার্স রিয়াকে দেখে জ্ঞান ফিরিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। রাকিব বাহিরে আসলে শুনতে পারে রাফি বলছে, রূপা, সত্যি তোমার বোন একটা নাটকবাজ মহিলা। নিজে আমার ভাইকে মেরে এখন নিজে নাটক করা শুরু করছে। রাফি আরও অনেক কিছু বলতে লাগলো। রাকিবের আর সহ্য হলো না। রাকিব রাফিকে বলল, ভাইয়া চুপ করেন, কি বলছেন? হ্যাঁ, ভাবি আদিত্য ক্ষতি নিজে ইচ্ছে কোনোদিন করবে না। আদিত্যকে ভাবি যেই পরিমাণে ভালোবাসে না, সেই পরিমাণে আপনি ভালোবাসেন কিনা সন্দেহ আছে। একটা ব্যাপারে না জেনে এত কথা বলেন কেন? দেখেন, আপনার মুখের উপরে কোনোদিন কথা বলি না, বাট আজ বলতে বাধ্য করেছেন। শুনেন, ভাবি কোনোদিন আদিত্যর ক্ষতি করবে না। উনি নিজের জীবন দিয়ে দিবে, তারপর আদিত্য ক্ষতি করার কথা মাথায়ও আনবে না। আর সেখানে আপনি ওনাকে যা ইচ্ছে তাই বলছেন। রাকিবের কথা শুনে রাফি রেগে গেল। রাফি রেগে বলল, রাকিব, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি ওই মেয়ের দিকে টানছো কেন? তুমি জানো ওই আদিত্যকে ধাক্কা মেরে ট্রি টেবিলের উপরে ফেলে দিয়েছিল, আর সেখানে তুমি বলছো রিয়া আমার ভাইয়ের ক্ষতি করতে পারে না? হ্যাঁ, পারে না। আমি জানি না ভাবি আদিত্যকে কেন ধাক্কা মারছে, আর ধাক্কা দিলেও ভাবি ইচ্ছে করে কখনোই দেয় নাই। আর উনি যদি বুঝতে পারতেন আদিত্য এমন পড়ে যাবে, তাহলে উনি কখনো ধাক্কা দিতেন না। আপনি একদম ঠিক বলেছেন। আপু আদিত্যকে ধাক্কা ইচ্ছা করে দেয় নাই, রাগের মাথায় হয়তো ধাক্কা দিয়ে চলে যেতে নিল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, আদিত্য পড়ে গেলে ও লাস্টে রিয়া বলে ডাক দিয়েছিল। ওইখানে আপনি থাকতো আপনার ভাই আপনাকে ডাকলো না, আমার বোনকে ডাকলো, আর উনি আপুকে ভাবি ডাকছেন। আমার কেন জানি মনে হচ্ছে আপু আর আদিত্যর মাঝে কিছু একটা সম্পর্ক আছে। আর আপুর ব্যবহার আর পাগলামি দেখে মনে হচ্ছে না আপু কখনোই চায় আদিত্যর কোনো ক্ষতি হোক। দেখেন দুলা ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে আমার বোনকে যা ইচ্ছা বলছেন। কি সম্পর্কে? হ্যাঁ, কোনো সম্পর্ক নাই। আমার ভাই রিয়াকে চিনে, এটুকুই। ভাইয়া, আমার আপনাদের কথা শুনে মনে হয় আপনারা কেউ কিছু জানেন না। কি জানি না আমরা? আদিত্য আপনাকে কিছু বলে নাই। আচ্ছা ভাইয়া, আপনি রিয়া ভাবিকে দোষারোপ করছেন তাই না? আপনাকে এখন কিছু কথা বলবো, কথাগুলো হজম করতে পারবেন তো? তখন আবার নিজে থেকে রিয়া ভাবির কাছ থেকে ক্ষমা চাইবেন না তো? তখন নিজেরাই বলবেন রিয়া ভাবি আর যাই হোক, আদিত্য কোনো ক্ষতি করতে পারে না। কি এমন কথা রাকিব? আর তুমি রিয়াকে বারবার ভাবি কেন বলছো? আপনারা এত বোকা, আপনি তো উকিল, এত কিছু দেখেও আপনার মনে হয় না আদিত্য আর রিয়ার মাঝে কোনো একটা সম্পর্ক আছে? উফ, রাকিব চুপ করবি? এখানে আমার ছেলের এই অবস্থা আর তোরা কি শুরু করলি? কি করবো আন্টি, আপনার ছেলে যেভাবে রিয়া ভাবিকে অপরাধী বানাচ্ছে। যাই হোক, থাক, এত কিছু বলতে চাই না। শুধু ভাইয়া একটা কথা বলি, রিয়া ভাবিকে অপরাধী বানাও না। নিজের জীবন কেউ নিজের হাতে শেষ করতে চাইবে না। আনিশা আম্মু কান্না করে না, আমার কাছে আসো, তোমার আম্মু কিছু হয় নাই। আনিশা রিয়ার কোলে উঠে কান্না করতে করতে বলল, চাচ্চু জানো, আমার নানুমণি আর আঙ্কেল অনেক পচা। আমার আম্মুকে মারলো, আমি আর ওদের সাথে থাকবো না, আমি আমার আম্মুকে নিয়ে চলে যাব। কিন্তু আম্মু না অনেক পচা হয়ে গেছে। আম্মু আদিত্য আঙ্কেলকে মারলো, সবাই কেমন পচা হয়ে গেছে। আনিশার কথা শুনে রাকিবের চোখে পানি চলে আসলো।
আনিশার চোখের পানি মুছে দিয়ে বলল, কেউ পচে না মামুনি, তোমার আম্মু ভালো, তোমার নানু ভালো, তোমার চাচুও অনেক ভালো। তোমার আম্মু তোমার আব্বু মানে আদিত্য আঙ্কেলকে মারছে, কারণ তোমার আব্বু মার খাওয়া যোগ্য শোনা। তোমার আম্মুর মনে হয় যে অনেক কষ্ট লুকিয়ে আছে। আনিশার আম্মু মানে কি বলছো এসব? কিছু না। রাকিবের কথা না বুঝে আনিশা বলে, ওর আব্বু তো নাই, ওর আব্বু হারিয়ে গেছে। আম্মুর সাথে দেখা করে কিন্তু ওর সাথে ওর আব্বু দেখা করে না। ওর আদিত্য আঙ্কেল অনেক ভালো ওর আব্বুর থেকে। রাকিব আনিশার কথা শুনে কাঁদবে নাকি হাসবে বুঝতে পারলো না। রাকিব আনিশার কপালে চুমু দিল। রাহেলা বেগম আনিশার কথা শুনে বলল, তোর আব্বু তোর আম্মুর সাথে দেখা করতে গেছে মানে? আনিশা বলে, হ্যাঁ নানু, আমি ঘুমালে আব্বু আম্মুর সাথে দেখা করতে আসে, আমার সাথে দেখা করে না। আব্বু অনেক পচা, আমাকে একটুও ভালোবাসে না। আম্মু তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে সব সময় তো থাকে, শুধু তুমি জানো না তোমার আব্বুকে। রাকিবের কথাগুলো সবার কাছে রহস্যময় লাগতে লাগলো। তানিশা আদিত্যর বলা ছাদের কথাগুলো আর রিয়ার বলা কথাগুলো মনে করতেই গিয়ে তানিশার বুঝতে বাকি রইল না। আপু, রিয়া আপুর কথা সকালে মনে আছে? আমাকে বলেছিল না এক ছাদে থেকে মানুষ চেনা যায় না, আর 4 দিন থাকতে মানুষ চিনবি। আপু বিশ্বাস করো, এই এক কথাই আমাকে আদিত্যও বলেছিল। আমার এতক্ষণ খেয়াল ছিল না, শুধু মনে হচ্ছিল কথাগুলো কোথায় যেন শুনেছি। আপু, আমার কেন জানি মনে হচ্ছে আদিত্যর সাথে আপুর সম্পর্ক একটা আছে। কারণ দেখো, আদিত্য ছাদে মাত্র 3 মিনিট মতন কথা বলেছে, আর এই 3 মিনিটের ভিতরে একটা মানুষের সম্পর্কে সবকিছু কিভাবে জানা যায়? আদিত্য কি খেতে পছন্দ করে, কখন কি করতে ভালোবাসে, আদিত্য কিসে অ্যালার্জি আছে, আদিত্য শপিং করলে কাউকে নেয় না, এইসব কিছু কিন্তু আপু আগে থেকে বলে দিত। আমার কথাগুলো ধরলে আপু একটা কথা বলে, সেসব আদিত্য থেকে বলে নিয়েছে। বাহ, কি বুদ্ধি তোমার! আরে এইটা তো সহজ ব্যাপার, নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে জানবে না তো কে জানবে? মানে সহজ। আনিসাকে দেখতে পারছো, এইটা আর কারো সন্তান না, এটা তোমার ভাস্তি মানে আদিত্য আর রিয়া ভাবির সন্তান। রাকিবের কথা শুনে সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাবে এমন অবস্থা। রাফি ওর আব্বু আম্মু ধপাস করে বেঞ্চের উপরে বসে পড়ল। আদিত্যর আম্মু বলল, এসব আমি বিশ্বাস করি না, আমার ছেলে এইসব করতে পারে না। ওয়েট, প্রথম থেকে আমি সব বুঝিয়ে বলি। রাকিব সবাইকে প্রথম থেকে সবকিছু খুলে বলল। রাকিব সব বলার পর আদিত্যর আম্মু বলল, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে, এমন জঘন্য মার্কা ছেলেকে আমি জন্ম দিয়েছি। ছি, আগে জানলে ওকে জন্ম হওয়ার আগে মেরে ফেলতাম। বা রাফি চৌধুরী, আপনার বেস্ট ভাই এত সুন্দর একটা কাজ করেছে। আপনার তো ভাইকে নিয়ে গর্বে মাটিতে পা রাখেন না। আপনি এতক্ষণ কি বলছিলেন, আমার বোন নাটকবাজ, আর এখন কি বের হলো? আপনার ভাই তো শান্ত মাথায় মানুষকে খুন করতে পারবে না। তারপর দেখেন, আমার বোন এত কিছুর পর দিনের পর দিন সব সহ্য করে গেছে, একবারও বলেনি যে আপনার ভাই সেই ছেলে। তারপর আপনার ভাইয়ের উপরে এক চুল পরিমাণের ভালোবাসাও কমেনি, আর সেখানে আপনি বলেন আপনার ভাইকে আমার বোন মেরে ফেলতে চাইছে। রাফি আদিত্যর ভাবির কথা শুনে কানে হাত দিয়ে বলল, প্লিজ চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। আর আম্মু, আমি তোমার ছেলেকে ভাই হিসাবে মানি না। আমি চলে যাচ্ছি, তোমার ছেলে মারা যাক বা জাহান নামে যাক, এতে আমার কিছু যায় আসে না। এমন বেঈমান ভাইয়ের আমার কোনো দরকার নাই। আমিও তোর সাথে যাব, ওই বেঁচে থাকলে কি আর মরে গেলে কি, আমি আমার নাতনি আর বৌমাকে নিয়ে চলে যাব। আমার মেয়েকে আর নাতনিকে আপনাদের কাছে পাঠাবো? আপনারা ভাবলেন কিভাবে? বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রূপা, রিয়াকে অন্য হসপিটালে ভর্তি কর, এই বেঈমানদের সামনে এক মুহূর্ত থাকতে চায় না। আমি সব ব্যবস্থা করছি। রাফি আদিত্যর ভাবির পায়ে ধরলে আদিত্যর ভাবি সরিয়ে দিয়ে ওর আম্মু আনিশাকে আর তানিশাকে সাথে করে রিয়াকে নিয়ে চলে যায়। আদিত্যর জ্ঞান ফিরলে রাকিব ওর সাথে দেখা করতে যায়। রাকিবকে দেখে আদিত্য বললে, রাকিব, তুই এখানে আর সবাই কই? সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি, তোর এখানে আমি থাকবো এখন। দোস্ত, রিয়া কোথায় জানিস কিছু? রিয়া ভাবি বাসায় আছে। রিয়া আসলো না আমাকে একবারও দেখতে? এসেছিল, পরে চলে গেছে। তুই এত কথা না বলে রেস্ট নে। আদিত্যর কেন জানি রাকিবের কথা বিশ্বাস হলো না। তারপর কিছু আর জিজ্ঞেস করলো না। আর এইদিকে রিয়ার জ্ঞান ফিরলে পাগলের মতো করতে লাগে। রাহেলা বেগম রিয়াকে শান্ত করে ভুলভাল বুঝিয়ে রাখে। 7 দিন কেটে গেল। আদিত্য অনেকটা সুস্থ। আদিত্যকে রাকিব নিয়ে যায়। আদিত্য সবার কথা জিজ্ঞেস করলে রাকিব কোনো উত্তর দেয় না। আর এইদিকে রিয়াকে বাসায় নিয়ে গিয়ে রুমে আটকিয়ে রাখছে। আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। সত্যি করে বল,
রাকিব এই 7 দিনে কেউ আমার কোনো খোঁজ নিল না, আর রিয়া একবারও আসলো না আমাকে দেখতে। আসলে আদিত্য, কি? আদিত্যকে রাকিব তারপর হসপিটালের সব কথাগুলো খুলে বলল। আদিত্য শুনে রাকিবের উপরে রাগ করতে গিয়ে করলো। না রে, সবাই জানতো, আর রিয়াকে ওরা সবাই আটকে রাখছে। আমি আমার সন্তান, আমার স্ত্রীকে নিয়ে আসব। আমার পাশে আর কাউকে চাই না। আমার স্ত্রী, আমার সন্তান থাকলে চলবে? ড্রাইভার মামা, গাড়িটা থামান। আদিত্য থামিয়ে দিল। রাকিব গাড়ি ভাড়া দিলে আদিত্য আর রাকিব আরেকটা সিএনজিতে উঠে রিয়াদের বাড়িতে গিয়ে আদিত্য বাসার কলিং বেল বাজাতে লাগলো। বুয়া দরজা খুলে দিলে আদিত্য দৌড়ে বাসার ভিতরে ঢুকে দেখে আনিশা রাহেলা বেগমের কোলে বসে আছে। আদিত্যকে দেখে আব্বু বলে দৌড়ে এসে আদিত্যর কোলে উঠল। আদিত্য আনিশাকে সারা মুখে চুমু দিয়ে বলল, মামনি, তোমার আম্মু কোথায়? আদিত্য, তুমি এইখান থেকে ভালোই ভালোই চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আন্টি, আমি এখানে থাকতে আসি নাই। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে যেতে এসেছি। রিয়া, এই রিয়া, কোথায় তুমি? আনিশা বলে ওর আম্মুকে নাকি ঘরে আটকিয়ে রেখেছে। আদিত্য আনিশাকে নামিয়ে দিয়ে দৌড়ে যেতে লাগে। আদিত্যর ভাবি বাধা দেয়। আদিত্য ওনাকে সরিয়ে দিয়ে রিয়ার রুমে ছুটে চলে যায়। রিয়া দরজা খুলতেই রিয়া দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য, তুমি এসেছো? আদিত্য, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমাকে ওরা তোমার সাথে দেখা করতে দেয় না। আদিত্য, চলো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, আমরা দূরে চলে যাব। আমাদের কাউকে লাগবে না। চলো আমার সাথে, আজ আমরা চলে যাব। আদিত্য দেখতে পেল রিয়া ঠিকমতো হাঁটতে পারছে না, একদম না খেয়ে থেকে দুর্বল হয়ে গেছে। আদিত্য রিয়াকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। রাকিবকে আনিশাকে কোলে তুলে নিতে বলে আর আদিত্য বলে, ভাবি, আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন না। আর আপনার মতো মেয়ে একটাও দেখি নাই। আমার জন্য নিজের ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিতে একবারও ভাবলেন না। এতদিনের সম্পর্ক এক নিমিষে শেষ করে দিতে চাচ্ছেন। আপনাদের ভালোবাসার শক্তি একদম কম। আর আমাদের ভালোবাসা দেখেন, আমরা এত বছর পর এক হতে পারছি। আপনারা হাজার চেষ্টা করলেও আমাদের আলাদা করতে পারবেন না। আপু, আমাদের যেতে দাও, না হলে আমাদের মরা লাশ দেখবে। আদিত্য, আমাকে নামিয়ে দাও। আদিত্য রিয়াকে নামিয়ে দিতেই আদিত্য ফ্যামিলির সবাই বাসার ভিতরে আসে। রাহেলা বেগম বলল, রিয়া, তুই যদি এই ছেলের সাথে আবার চলে যেতে চাস, তাহলে এবার আমার মরা মুখ দেখবি। আম্মু, এভাবে বলো না। দেখো আম্মু, আমি আদিত্যকে ছাড়া বাঁচবো না। আমি আদিত্যকে অনেক ভালোবাসি আম্মু, আমাদের মেনে নাও। আমার যেখানে আদিত্যকে নিয়ে কোনো অভিযোগ নেই, সেখানে তোমরা কেন বাধা হয়ে দাঁড়িয়ে আছো? রিয়াকে আর কিছু বলার আগে রিয়ার ভাইয়া আদিত্যকে লাথি দিয়ে ফেলে দিয়ে মারতে লাগলো। তখনই রাফি রিয়ার ভাইকে সরিয়ে দিয়ে বলল, খবরদার, আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না। আমার ভাই বেমানি করছে মানলাম। আমার ভাই নিজের ভুল শুধরিয়ে নেওয়ার জন্য নিজেকে পরিবর্তন করছে। আর রিয়া, তুমি কি আমার ভাইয়ের সাথে যেতে চাও, নাকি তোমার ফ্যামিলিতে থাকতে চাও? আমি সবাইকে একসাথে নিয়ে বাঁচতে চাই, কিন্তু না, আমার আব্বু আম্মু, আমার ভাই বোন কেউ চায় না আমি ভালো থাকি। আম্মু, তুমি আমাকে বলে আদিত্যর সাথে গেলে তোমার মরা লাশ দেখতে হবে। আর এইদিকে আমি তোমাকেও চাই, আদিত্যকেও চাই। আমি কাউকে ছাড়া বাঁচতে পারবো না। সো তার থেকে আমি তোমার সাথে যাব না, আদিত্যর সাথেও যাব না। আমি একেবারে উপরে চলে যাব। রিয়া দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে ফল কাটার চাকু নিয়ে যে পেটের ভিতরে মারতে যাবে, সাথে সাথে আদিত্য আর রাহেলা বেগম ধরে ফেলে। রিয়া, এইসব কি করছিস? আমি তোদের সম্পর্কটার কাছে হেরে গেলাম রে। তোদের ভালোবাসা দেখে আমি হেরে গেছি। তোদের কাউকেই মরতে হবে না, আমি তোদেরকে মেনে নিলাম। কিন্তু আদিত্য, তুমি আমার মেয়েকে আর কোনো ধোকা দিও না। আমার জীবন গেলেও আমি আমার প্রিয় মানুষটাকে ছেড়ে যাব না। আর তো ধোকা তো দূরে কথা। রিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে, আর এদিকে আদিত্যর ভাবি আর আদিত্যর ফ্যামিলি ওদেরকে মেনে নেয়। তারপর দুজনকে জড়িয়ে ধরে। দুই ফ্যামিলি এক হয়ে আদিত্য আর রিয়ার বিয়ের জন্য ব্যবস্থা করতে লাগলো। 1 সপ্তাহ পর আদিত্য আর রিয়ার বিয়ে দিয়ে দিল। আদিত্য আর রিয়া বাসর ঘরে বসে আছে। রিয়া আদিত্যর চুলগুলো ধরে টানতে টানতে বলল, শেষমেশ আমাদের বিয়ের পর বাসর আসলো। হি হি হি, বাসর আসার আগেই আমাদের মেয়ে চলে এসেছে। আদিত্য দরজা খুলতেই দেখে তানিশা আনিশাকে নিয়ে যেতে চাইলে আনিশা যাচ্ছে না। আদিত্য আনিশাকে কোলে তুলে নিয়ে পড়ল। আনিশা, থাক, আমাদের সাথে তুমি যাও। কিন্তু আপনাদের তো বাসর। সমস্যা নাই। তানিশা চলে গেল। আনিশা খাটের উপরে উঠে ফুল দিয়ে খেলতে লাগলো। আর রিয়া বলল, এটা কি হলো? তুমি আনিশাকে নিয়ে আসলে কেন? আমাদের বাসর অনেক আগেই তো হয়ে গেছে। এখন আজকের দিনটা ওইটা না করে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে চাই। আর মেয়েকে কান্না করিয়ে নিজেদের সুখের কথা ভাবো নাকি? বাহ, কি
এত পরিবর্তন মানতে হবে? যে ছেলে নিজের চাহিদা মেটানো ছাড়া কিছুই ভাবতে পারে না। দূর, আগের কথা বাদ দাও। এখন আমি একটা রাজকন্যার বাবা, আর এখন একটা শ্বশুর শ্বশুর ভাব আসছে। মেয়েটা কবে বড় হবে? বিয়ে দিতে হবে। ফাজিল ছেলে কত দূর গেছে। আমার একটা টিম বানানোর স্বপ্ন, আর ইনি এসেছেন এখনই শ্বশুর হতে। মা, তাই নাকি? যাই বলে একটা কথা ভেবে দেখলাম। কি? আমার মেয়ে বলতে পারবে ওর মা বাবার বিয়ে খেয়েছে। আদিত্য কথাটা বলে হাসতে লাগলো, সাথে রিয়াও হাসছে। ওদের হাসি দেখে আনিশাও হাসতে লাগলো। তিনজন হেসে দিল। আদিত্য রিয়ার পাশে বসে আনিশাকে কোলে বসিয়ে দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার একটা হ্যাপি ফ্যামিলি হলো।